হ্যাঁ, আমি একটু প্রথমে একটু জিজ্ঞেস করতে চাই যে আপনার পড়াশোনা সম্পর্কে, আপনি কোথায় পড়াশোনা করেছেন এবং কতদূর পর্যন্ত পড়াশোনা করেছেন? আমি চিটং ইউনিভার্সিটিতে অনার্স মাস্টার্স করেছি। আচ্ছা, ফাইনালি 2009। ঠিক আছে, ফাইনালি মানে আপনি মাস্টার্স দিয়েছেন 2009। ওকে, আমাদের আজকের যে অতিথি তিনি চিটাগং ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন। আচ্ছা, এমনি ঢাকা শহরে আপনি কোন একটা এলাকায় থাকেন এবং আপনি পেশা হিসেবে এখন কি করছেন? আমি একটি বাচ্চাদের একটা ইংলিশ মিডিয়াম স্কুলে টিচিং করছি। আচ্ছা, বাচ্চাদের একটা ইংলিশ মিডিয়াম স্কুলে আপনি পড়াচ্ছেন। আর আপনার এমনিতেই ছোটবেলা কেটেছে কোন এলাকায়? আসলে ছোটবেলা আমার খুব সুন্দর একটা জায়গায় কেটেছে, প্রকৃতির অনেক কাছাকাছি, বাংলাদেশের হিল ট্রেক্সে। ওকে, মানে পার্বত্য এলাকায় আপনি বড় হয়েছেন এবং সেখানেই আপনার ছোটবেলা কেটেছে। চলুন আমরা এবার স্টোরির দিকে যাই, গল্পের দিকে যাই। আপনি আসলে কোথা থেকে শুরু করতে চান? আমার গল্পটি অনেক বড়, তবু বলবো আর কি। আমরা শুনতে চাই। সেটা হচ্ছে ভালোবাসারই গল্প, ভালোবাসার দাবি নিয়ে আসছি এখানে। আমি যেহেতু আপনার ভালোবাসার দাবি নিয়ে এসেছেন, আপনি আপনাকে যে মানুষটার কাছে আপনি দাবিটা নিয়ে এসেছেন সেই মানুষটা এই মুহূর্তে আপনাকে শুনছে হয়তোবা। ওকে, তো আগেই বলেছি আমি চিটং ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি। তো সেখান থেকেই শুরুটা 2008 লাস্টে ডিসেম্বরে কোন একটা 28 তারিখে, আমার মনে আছে তারিখটা, আমার ফোন আসছিল একটা অপরিচিত নাম্বার থেকে অনেক রাত্রে। তো রিসিভ করলাম, তো তখন কিন্তু নাম টাম কিছুই বললো না, শুধু কথা শুনলাম। তো ফোনটা কেটে দিলাম, কয়েকটা সেকেন্ড কথা মানে মুহূর্ত আর কি। এরপরে অনেকদিন আর ফোন আসে না, তারপর আবার আসলো ওই নাম্বার থেকে। তো ফাইনালি যেটা বললো, আমি অমুক, ঢাকা ইউনিভার্সিটি থেকে কেমিস্ট্রিতে অনার্স মাস্টার্স করা। এই নামটা কি বলা যাবে, মানে সে যে নামটা বলেছিল সেই সময়? অবভিয়াসলি সুমন বলেছিল। মানে বললো যে আমি সুমন, আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। সুমন রয় বলেছিল। সুমন রয়, ওকে। তারপর হচ্ছে এই তো বললাম যে তো আমাকে কেন ফোন দিয়েছেন, আমার নাম্বারটা কিভাবে পেয়েছেন? বললো যে হ্যাঁ পেয়েছি, কারো একজনের কাছ থেকে আপনার কথা শুনেছি, বাট তখন কিন্তু আমাকে কিছুই বলেনি ওভাবে। তো আমিও আর এতটা ইন্টারেস্ট দেখাইনি, পরে আমি ফোনটা কেটে দিলাম। ওভাবে আরো কয়েকদিন পরে ফোন আসলো, তো আমিও বললাম যেহেতু ওর টোনটা অনেক বেশি সুন্দর ছিল, ফোন ভোকালটা অনেক সুন্দর ছিল, অনেক এখনো ভালো লাগে। তো আমার ভালোই লাগলো কথা বলে, আমারও একটু ইন্টারেস্ট ছিল, তার কারণে আমি একদিন ফোন দিলাম যে হ্যাঁ কেমন আছেন, ফর্মাল কথাবার্তা যেটা হলো আর কি। পরে এভাবে কথা হতো, মাঝে মাঝে কথা হতো। সে যেহেতু অনেক ব্যস্ত ছিল, একটা বিজনেসের সাথে জড়িত ছিল, আচ্ছা, অনেক বেশি ব্যস্ততা। তো এর মধ্যে কথা হতো সপ্তাহে 2-3 দিন এরকম, আস্তে ডে বাই ডে এটা বাড়ছে কথাটা। তো আপনি থেকে তুমিতে হলো, ভালো লাগা থেকে একটু অন্যরকম একটা ফিলিংস, ওর জন্য আমার একটু কষ্ট লাগা, যেটা সবকিছু বুঝতে পারলাম আর কি, যে আপনি তাকে ভিন্নভাবে আবিষ্কার করলেন, যে মানুষের প্রতি আপনার একটা ভিন্ন রকমের সিম্প্যাথি কাজ করছে। ঠিক তাই। পরে ও বুঝতে পারলো যে আমি ওর প্রতি অনেকটা একটু উইক হচ্ছি। হ্যাঁ, সেও বুঝতে পারলো। তো যাই হোক, ওভাবে কথাও চলতো, কিন্তু আমাকে সে অ্যাভয়েড করতো প্রথম দিকে। যেমন ওর ফোনটা অনেক সময় বিজি থাকতো, তো আমার এগুলো অনেক, আমি একটু বেশি ইমোশনাল, এগুলো দেখলে আমি কান্না পেতো আমার। কিন্তু সে তখন আমার কিছুই হয়নি, ভালোবাসাও হয়নি, কিছুই হয়নি, কিন্তু ওর প্রতি আমার কেনটা এতটা ফিলিংস কাজ করতো যে ওর ফোন নাম্বারটা বিজি পেলে আমার খুব কষ্ট হতো। আচ্ছা, খুব কষ্ট হতো, আমার চোখের জল চলে আসতো এইভাবে। পরে একদিন আমি বললাম, দেখো, একদিন বললাম যে মেয়েদের হচ্ছে শেষ আশ্রয়স্থল কোনটা জানো? তারপর বললো যে কোনটা? তার স্বামী হচ্ছে তার সবচাইতে নিরাপদ আশ্রয়। তুমি কি আমাকে সেই নিরাপদ আশ্রয়টুকু দিবা? আমি কিন্তু বলেছি। আপনি ফার্স্ট তাকে এই কথাটা বললেন, নট লাভ, যে তোমাকে লাভ করি এরকম কিছু না, সরাসরি হাজবেন্ড। হ্যাঁ, ওকে, দিয়েছিলাম। তো যেহেতু আমি ওর প্রতি আমার একটু ভালোবাসা, অন্যরকম একটা ফিলিংস কাজ করতেছিল, তা সে বললে অনেকক্ষণ একটু চুপ করলো, বলছে হ্যাঁ দেয়া যাবে না কেন, অবশ্যই। তো তখন থেকে কথাটা আরো একটু এগুলো, যে আমি বুঝতে পারলাম যে ওর প্রতি আমার পরিপূর্ণ ভালোবাসা মেক হচ্ছে আর কি। তো
এভাবে কথা হতো, সারা রাত জেগে কথা বলতাম। আমার রুমের পাশে অনেক সুন্দর একটা কার্নিশ ছিল, ওই কার্নিশে বসে বসে চিটাগং ইউনিভার্সিটিতে। ইয়েস, শামসুনার হলেই ছিলাম বলেই ফেলি। ওকে। তো আমার পাশের মানে রুমের পাশে একটা সুন্দর একটা গাছ ছিল, সেটা হচ্ছে চামেলি ফুলের গাছ। এত ওকে বলতাম যে দেখো আমি খুব সুন্দর একটা পরিবেশে তোমার সাথে কথা বলি, সারা রাত কথা বলতাম, সারা রাত এভাবে কখন যে ভোর হয়ে যেত। ও অনেক বেশি ভালো লাগা ছিল তখন। গান শোনাতাম ফোনে, আমার গানের গলা মোটামুটি ভালো আছে। ওকে, গান শোনাতাম এভাবে আর কি, ঠিক আছে। তো কিন্তু মাঝে মাঝে সে আবার উধাও হয়ে যেত, ফোন বন্ধ থাকতো, কোথায় যেত, তখন আমার অনেক কষ্ট হতো, আমি অনেক কান্না করতাম। আমার বান্ধবীরা জিজ্ঞেস করতো কি হয়েছে কি হয়েছে, তখন নতুন নতুন ওর সাথে। তো আমি কাউকে কিন্তু বলিনি যে এরকম একটা ছেলের সাথে আমার এরকম হয়েছে, আমি কিছুই বলিনি তখনও। তো আমার অনেক ক্লোজ একটা বান্ধবী ছিল, নামটা বলি, তার নাম হচ্ছে সুমি, রোকসানা আক্তার সুমি। তো ওকে আমি অনেক কিছু বলতাম আর কি, সবকিছু শেয়ার করতাম যে দেখো আমার একটা এরকম একটা ছেলের সাথে আমার পরিচয় হয়েছে, আমি তো ওকে ভালোবেসে ফেলছি বা ভালোবাসতে শুরু করেছি, আমি কি করব। কতদিন ছিল আপনাদের এই ধরনের মানে সম্পর্ক, যা দেখেননি দুই চোখে, শুধুমাত্র ফোনে? এটা ছিল হচ্ছে 2008 লাস্টে ওর সাথে কথা হইতো, 2009 মেতে ওর সাথে আমার প্রথম দেখা হয় 20 তারিখে। তার মানে বলতে গেলে প্রায় 6 মাসেরও বেশি। আচ্ছা, ওভাবে। তো ওরকম ভাবে আমি আবার বলতাম যে আমি একটু স্বপ্নিক মানুষ আর কি। হ্যাঁ, যেমন আমি বৃষ্টিতে ভিজতে পছন্দ করি, তারপর হচ্ছে শাড়ি পরা আমার অনেক পছন্দ, অনেক ভালো লাগে। তো আমি এগুলা যখন হলের বিভিন্ন প্রোগ্রাম হতো আমাদের ভার্সিটিতে, আমার খুব ফিল করতাম যে আমার একজন মানুষ থাকবে কাছে, সে আমাকে দেখবে, আমি ওর সাথে ঘুরবো। যেমন বিভিন্ন ফেস্টিভ্যাল হয়, যে ভ্যালেন্টাইন্স ডে, তারপর পহেলা ফাল্গুন, এগুলো তো হয়, ক্যাম্পাসে হয় এগুলা। তো আমার খুব ইচ্ছে হতো। তো এপ্রিল 14 তারিখে যেটা হলো পহেলা নববর্ষে আর কি, আমি ওকে বললাম যে তুমি আসো না। আমি কিন্তু ওর প্রতি অনেকটাই অধিকার, মানে সে দেয়নি হয়তো, বা আমি নিজেই আমি করছি, তুমি আসো, আমি শাড়ি পরবো, তুমি দেখবা আমাকে। কিন্তু তখনও কিন্তু দেখা দেখি হয়নি ওদের, ঠিক আছে, ওর সাথে আমার। পরে ও বললো যে একবার বলে আসবে, একবার বলে আসবে না। সে আমাকে বলে তুমি ঢাকায় আসো। আমি বলছি ঢাকা আসবো, আমি কোথায় থাকবো, আমার তো অনেক ঝামেলা হবে। যদিও আমি ঢাকায় পড়াশোনা করেছি কলেজটা, তারপরও আর কি। হ্যাঁ, তো আমি ওকে অনেক রিকোয়েস্ট করেছি, একদম ভোর রাত পর্যন্ত বলেছি তুমি আসো। সারা রাত আমার এখনো মনে আছে, আমি আমাদের হলের অনেক বড় একটা মাঠ ছিল, একদম চারপাশে অনেক ফুলের গাছ ছিল। তো ওই মাঝখানে কিছু চেয়ার ছিল বসার জন্য, ওখানে বসে বসে শুয়ে আমি ওর সাথে সারা রাত কথা বলছিলাম যে তুমি আসো। অনেক কান্না করেছে, কিন্তু সে আমার কথা রাখেনি। যাই হোক, আমি সবাই যেহেতু শাড়ি পরছে, তো আমিও পরলাম, শাড়ি পরলাম, সুন্দর করে সাজুগুজু করলাম, ফুল টুল দিলাম। আমার তো এগুলো একটু ভালোই লাগে। তো যাই হোক, সেটা গেল, সারাটা দিন ওভাবে গেল, মন খারাপ করে সবাই ঘুরতেছে তাদের ভালোবাসার মানুষকে নিয়ে। আমারও খুব ইচ্ছা ছিল। ও একটি বারের জন্য আমাকে ফোন দিল না, ওই দিন একটি বারের জন্য ফোন দিল না। হয়তো সেও তার ফ্রেন্ডের সাথে সময় কাটিয়েছে এখানে, আমি জানি না, এটা আমাকে আর পরে বলেনি। সারা রাত আমাদের ভার্সিটির প্রোগ্রাম হয়েছিল, লালন গান, এই সেই কত কিছু। তো এই তো হলে আসলাম, অনেক কান্না করলাম ওই দিনও, আবার রাত্রেও। ও ফোনই দিল না, আমার ফোন রিসিভ করলো না। এভাবে 2-3 দিন পরে আবার কথা হলো। তো আমি বললাম তুমি এত কষ্ট দিচ্ছ কেন আমাকে, শুরুটাই তো তুমি আমাকে কষ্ট দিচ্ছ। বুঝতে না, আমি তোমাকে এত কষ্ট দিচ্ছি না, হ্যান তেন এইভাবে অ্যাভয়েড করলো কথাগুলো। আসলে তোমাকে বুঝতে হবে, আমি অনেক ব্যস্ত থাকি, এইরকম কাজ করি, আমার এখানে যেতে হয়, ওখানে যেতে হয়। সে আবার আমাকে সবকিছু শেয়ার করতো, যে কোথায় যাচ্ছে, কি ড্রেস পরছে। ওর আবার ব্ল্যাক কালারের অনেক, মানে ব্ল্যাক কালারটা অনেক বেশি পছন্দ করতো আর কি। আচ্ছা, অনেক বেশি পছন্দ করতো। আমার এখনো মনে আছে, সে একবার বরিশাল গিয়েছিল কাজে, তো তখন মনে হয় শীতকাল ছিল, হোল একদম সবকিছু ব্ল্যাক পরেছিল। আমাকে বলছে দেখো আমি তো এমনিতেই ব্ল্যাক, আমি ড্রেসও পরেছি ব্ল্যাক, আমাকে একদম চিনাই যাচ্ছে না। তো আমার খুব হাসি পেল, মজা লাগলো কথাটা। তখন আপনাদের দেখা হয়নি? না, দেখা হয়নি। তো আমি ওকে অনেক বেশি ফিল করতাম, কারণ ওর ভয়েসটা এতটা সুইট এখনো, মানে কি বলবো না যে সে মোটিভেশন করতে পারে, আমি ওকে যেহেতু। যাই হোক, পরে ওরকম ভাবে সে বললো যে আমি তোমাকে দেখবো।
না না, আচ্ছা। আমি বললাম যে আমি তোমাকে দেখবো, আমি তোমাকে দেখতে চাই, কিভাবে বলো, তুমি আসো এখানে। ও বলছে তারপর বলছে তুমি আগে আমাকে ছবি দাও, আমি তোমাকে দিব। তারপর তুমি তো আমাকে দেখছো, তুমি তো দেখেই তো তুমি নিশ্চয়ই কারোর কাছ থেকে আমার নাম্বারটা নিয়েছো। বলছে আমি তোমাকে দেখি নাই, তবে শুনেছি তুমি কিরকম, সে আমাকে বলেছে এটা। তারপর বললাম যে ঠিক আছে। তা আমি আগে ছবি দিলাম ওকে, 2টা ছবি দিলাম। একটা শাড়ি পরা ছবি ছিল, আর একটা হচ্ছে সালোয়ার কামিজ পরা ছবি ছিল। আচ্ছা। This track was downloaded from FusionBD.com. দিলাম, দেওয়ার পরে সেও আমাকে ছবি ব্যাক করলো, পাঠালো। তো ওর ছবিটা একটা ছিল হচ্ছে বিচে, 2টা বিচে ছিল, আর একটা এমনিতেই একটা ব্রিজের উপর। তো ছবি দেখে ভালো, নট ব্যাড, ঠিক আছে। যেরকম সানগ্লাস পরা ছিল তো খারাপ লাগেনি দেখতে। ওকে, যেটা হোক, পরে ওরকম ভাবে মেয়ে ওটা ও আপনাকে দেখে কি বললো? আমাকে বলে সে কোনো কিছুই বলে নাই, কোনো কিছুই বলে নাই। আমি দেখতে ভালো না, এই জন্য কিছুই বলে নাই। ওকে, আপনি দেখে তাকে কি বললেন? আমি বললাম আমি আমার মনের মানুষকে পেয়ে গেছি, এটাই বলেছি। স্বপ্নের মানুষকে। যাই হোক, পরে ওরকম ভাবে চলছিল। তো এখন ছবি দেখার পর না, সে আমাকে অ্যাভয়েড করতো, কথা বলতে চাইতো না। আমি যেভাবে ওকে লাইক করতাম, মানে যেভাবে আমি ওকে চেতাম, সেভাবে সে আমাকে বেশি সময় দিত না আর কি। যেমন আমার ভালো লাগে হচ্ছে আমি ওর সাথে অনেকক্ষণ কথা বলবো, এবং আমার খাওয়া দাওয়া রান্না বান্না কোনো কিছু ঠিক থাকে না, আমি কথা বললেই তো ওর সাথে কথা বলছি এরকম। কিন্তু ও কি করে, হুট করে ফোনটা কেটে দিয়ে ফোন বন্ধ করে রাখে। জানি না অন্য কোনো সিম ইউজ করে কিনা, তখনও তো আমি শুধু একটা নাম্বারই জানতাম। যাই হোক, ওরকম ভাবে আমাকে কষ্টও দিছে, অনেক কষ্ট দিছে। তো ফাইনালি যেটা হলো যে মে 20 তারিখে সে আসবে, চিটাগং যাবে আর কি, আমার সাথে মিট করতে যাবে। এর মধ্যে আমাদের মাস্টার্স এর পরীক্ষার ডেট দিয়ে দিছে, 23 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে। তো যেতে চাই না। আমি বললাম তুমি আসো, প্লিজ তুমি আসো, আমাকে একবার দেখে যাও তুমি। তো আমাকে বলে তুমি আসো ঢাকা। আমি কিভাবে আসবো, আমার তো পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, আমার তো প্রিপারেশনও ভালো না। যেটা সত্যি কথা, আমার মাস্টার্স এর প্রিপারেশন মোটেই ভালো ছিল না। তারপরেও কিভাবে যেন ফার্স্ট ক্লাসটা পেলাম আর কি। আপনি আপনার সাবজেক্ট থেকে ফার্স্ট ক্লাস পেয়েছেন? ফার্স্ট ক্লাস পেয়েছে। ওকে। পরে যাই হোক, মাস্টার্সে ফার্স্ট ক্লাস, অনার্সে কি? সেকেন্ড ক্লাস ছিল, মাস্টার্সে ফার্স্ট ক্লাস ছিল। ওকে। আচ্ছা। পরে তো ফাইনালি ঠিক করলো। তাও বললাম যে তুমি একটা কাজ করো, তুমি যদি রাত্রে চলে আসো, আমরা সারাদিন আমরা সময় কাটতে পারবো। তো সে কি করলো, না আমি পারবো না। তখন সে কিন্তু ভাইয়ের বাসায় থাকতো, মিরপুরে আর কি, ঠিক আছে। ভাইয়ের বাসায় থাকতো, বলে কি না আমার ভাইয়া এরকম, দাদা এরকম সমস্যা হবে। তো আমি বললাম যে তাহলে তুমি একটা কাজ করো না, তুমি বলো যে কোনো একটা ফ্রেন্ডের বিয়ের প্রোগ্রামে যাচ্ছ, এগুলা। তারপর সে যেটা বললো, আমি ওকে অনেক বলছি যে আসো, তুমি রাত্রে আসো, সকালবেলা পৌঁছলে তুমি সারাদিন থাকে আবার রাত্রে চলে যেতে পারবা। মানে আমি ওকে এতটা বেশি ফিল করেছি, এতটা বেশি আমার খুব কাছে পেতে ইচ্ছে করতেছিল আর কি। তো যাই হোক, পরে ও আসলো, সেটা হচ্ছে বললো যে তুমি ঠিক আছে, তুমি আমাকে তাহলে ফোনে রিং করো যে আমাকে ঘুম থেকে জাগাই দিও। আমি তো ঘুম থেকে উঠতে পারি না, 5টার সময় জাগাই দিও। সে কি করলো, 6টা কিংবা 7টার দিকে মনে হয় বাসা থেকে বের হলো, একদম দেরি, কি বলবো, কখন 10টার দিকে মনে হয় সে ঢাকা থেকে রওনা দিয়েছে আর কি। তো চিটাগং পোস্টে যেটা হলো, অনেকক্ষণ সময় লাগলো, 5-6 ঘন্টা তো সময় লাগলো। তো আমি এর মধ্যে চিটাগং গেলাম ওর জন্যই, আগেই গেলাম আমি। এর মধ্যে আবার সেই আমার ফোন রিসিভ করে না এরকম, আবার আসবে নাকি আসবে না সেটাও আমি কনফিউশনে ছিলাম। হ্যাঁ, কারণ সেটা আমাকে কোনো কিছু খুলে বলেনি, যাবে নাকি যাবে না, হয়তো বা সারপ্রাইজ ছিল। তো এর মধ্যে আমি আবার আমার বান্ধবী, তারপর হচ্ছে ছোট বোন একটা ছিল মিত্রার সাথে আমার অনেক ভালো রিলেশন ছিল আর কি ওদের সাথে। মিত্রা সবই জানে। তো মিত্রাকে বললাম, কেঁদে বলছি, মিত্রা দেখো তোমার দাদা না আমার সাথে চিট করেছে, সে আসবে না, সে আমাকে এমনিতে এখন ফোন রিসিভ করছে না। তো ওরা বললো যে দিদি তুমি তাহলে চলে আসো, ওখানে আর থেকো না, তুমি চলে আসো। তো এমনি চলে আসবো, রেডি হচ্ছিলাম, চলে আসবো। এর মধ্যে সে ফোন দেওয়ার পরে বলতেছে, তারপর আমি বললাম যে আমি তো চলে যাচ্ছি, তুমি তো আসতেছো না, আমি জানি তুমি আসতেছো না, তুমি আমার সাথে চিট করেছো। আমি একটা জিনিস একটু জানতে চাইবো যে আপনি তো তাকে আপনার মনের কথা জানিয়ে দিলেন যে আপনার স্বপ্নের মানুষ আপনি পেয়ে গিয়েছেন, এই সময়ের মধ্যে সে কি একবারও আপনাকে বলেছে যে সে আপনাকে ভালোবাসে বা আপনিও তার মনের মানুষ? এরকম ভাবে বলেনি, তবে আমি ওর কথায় বুঝতে পেরেছি সেও আমার প্রতি কিছুটা দুর্বল হয়েছে, হয়তো বা তার কিছু থাকতে পারে, জানি না আর কি। যাই হোক, সেটা আমি আর জানার চেষ্টা করিনি। পরে
ওরকম ভাবে তো বললো যে দেখো তুমি যদি চলে যাও তাহলে কিন্তু তুমি মিস করবা, আমি তোমার নাম্বারটা কার কাছ থেকে পেয়েছি সেটা কিন্তু তুমি মিস করবা। তা আমি বললাম যে তুমি কি আসতেছো? বলছে হ্যাঁ আমি আসতেছি, আমি অমুক জায়গায় আছি, তুমি হানিফ কাউন্টারে আসো। তারপর আমার মনে আছে আমি থেকে গেলাম শপিং কমপ্লেক্স নামে একটা জায়গা আছে মুরাদপুর, ওখান থেকে গেলাম আমি হানিফ কাউন্টারে। তো আমি একটা পিছনের সিটে একটা বসেছিলাম আর কি, যেখানে গেস্ট হাউস ছিল। তো ও আগে থেকেই বসেছিল একটা পাশে ছোট্ট একটা দোকানে, ওখানে বসেছিল, বসে সে কিছু হালকা খাচ্ছিল আর কি। তো আসার পরে হাসলো সেও, আমি তো ওকে দেখে ছবির সাথে মিলাতে পারছি না আর কি। হ্যাঁ, তখন চোখে চশমাও নেই, গায়ে কালো কাপড়ও নেই। আমার এখনো মনে আছে সে একটা কফি কালারের একটা প্যান্ট, তারপর স্কাই কালারের। এখানে একটা কথা আছে, সে তার প্রিয় রং ব্ল্যাক আর একটা ব্লু কালার। সে আমাকে বলেছিল তোমার সাথে আমার ফার্স্ট যেদিন দেখা হবে তুমি পরবা ব্লু কালারের একটা ড্রেস। তো আমি ওর কথা রেখেছি, আমি ব্লু কালারের একটা ড্রেস পরে গিয়েছিলাম। আমাকে ভালোই লাগছিল, জানি না সবাই বলছিল ভালো লাগছে, যাই হোক এটাই। তারপর দেখা হলো, তারপর বসলাম কিছুক্ষণ ওই ছোট্ট পাশের দোকানে আর কি। ও বললো যে তুমি কিছু খাবা? প্রথম কথা এটা ছিল তুমি কিছু খাবা? আচ্ছা। তো বলছে না আমি কিছু খাবো না, আমি শুধু তোমাকে দেখবো। আপনি বলেছিলেন এটা? ওকে। আর ও কি বললো? তুমি কিছু খাবা? হ্যাঁ। আর কিছু কথা হলো না, পরে ওখান থেকে বের হয়ে আমরা রিক্সা নিয়ে আমরা গেলাম, ফয়েজ লেকে গেলাম আর কি। চিটাগং ফয়েজ লেকে আর ঢুকি নাই, পরে ও কিছু খায় না, এর মধ্যে লাঞ্চ। ঠিক এই জায়গাটায় আমরা গল্পটা একটু থামাতে চাই সংবাদের জন্য। সংবাদের বিরতির পর বাকি কাহিনীর দিকে আমরা এগোবো। এবং পৃথিবীতে আপনি অনেক ধরনের ভালোবাসার কাহিনী আপনি শুনেছেন, অনেক ধরনের লাভ স্টোরি আপনি শুনেছেন। আমার এই ক্ষুদ্র জীবনে আমি যত ধরনের লাভ স্টোরি মুভি দেখেছি বা শুনেছি, আমি তার সাথে আজকের এই ঘটনার কোনো মিল খুঁজে পাইনি। আশা করছি আপনি আমাদের সঙ্গে রাত 2টো পর্যন্ত। তো দেখা হলো 20 তারিখে, মে 20 তারিখ। ওই দিন অনেক ঘুরেছি, ফয়েজ লেকে গিয়েছি। ফয়েজ লেকে যাইনি, পাশে একটা চিড়িয়াখানা ছিল, ওখানে গিয়েছিলাম। তো যাই হোক, যতটুকু সময় ছিল অনেক কাছাকাছি ছিলাম। তো মনে হচ্ছিল, আমার একবারের জন্য মনে হয়নি যে ওদিন আমার সাথে প্রথম দেখা। ঠিক আছে, এতটা ফিল করেছি। ও হয়েছে কিনা জানি না আমি, যাই হোক। আপনি কখনো জিজ্ঞেস করেননি যে তোমার কেমন লাগছে, তোমার ভালো লাগছে কিনা? ও আসলে না একটু চাপা স্বভাবের, তেমন একটা এক্সপ্রেস করতে পারে না, নিজেকে এক্সপ্রেস করতে পারে না। ওকে। তো অনেকটা ঠিক সেরকম। আজ পর্যন্ত আমাকে বলেও নি মনে হয় যে আমি তোমাকে অনেক ভালোবাসি, এটা একবারও বলেনি। মানে খুব কম, আমি যতটা আমি ওকে বেশি একদম পাগলের মতো করে ভালোবাসি। ও হয়তো বাসে, বাট এক্সপ্রেস করতে পারে না নিজেকে। ওকে। একটু চাপা স্বভাবের। তো যাই হোক, ওই দিন চলে গেল রাতে না, ঠিক বিকেল সন্ধ্যার দিকে আর কি। তো আমাকে আবার হলে যেতে হবে, আমাদের হলে যাওয়ার টাইম হতে 7টা পর্যন্ত। তো এর আগে আমাকে হলে ব্যাক করতে হবে। তো গেল, যাওয়ার সময় অনেক কষ্ট লাগলো, কান্না করলাম, মনে হচ্ছে অনেক দূরে চলে যাচ্ছে, আর কোনোদিন দেখা হবে কিনা। আর ও কি করলো? হি হি করে হাসতে হাসতে বের হয়ে গেল নাকি? ও কান্নাকাটি করছিল? ও তো কোনো কান্নাই করলো, ও জানি না ওর কোনো ফিলিংস ছিল কিনা, আসলে ছেলে মানুষ তো বুঝে যায় না। ওকে। তো চলে গেল, যতটুকু পর্যন্ত দেখলাম ওর বাসটাকে, আমার এখনো মনে আছে ও দাঁড়িয়ে ছিল, সিট পাচ্ছিল না। তো দেখলাম চলে গেল, একটা পর্যায়ে চোখের আড়ালেই চলে গেল। তো আমি বাসায় হলে চলে গেলাম। এখন তো সবাই জিজ্ঞেস করছে কি অবস্থা, কি হলো কি এরকম দেখতে কত কিছু। দেখতে যেরকমই হোক না কেন, আমি আমার মনের মানুষকে পেয়ে গেছি। আমি যাকে এতদিন আমি স্বপ্নে আমি কল্পনা করেছি তাকে আমি পেয়েছি। আমার মনে হচ্ছে আমি পেয়েছি, জানি না আদৌ পাবো কি না তাকে। ওরকমই চলতেছিল। একটা পর্যায়ে আমার পরীক্ষা শুরু হলো। এরপরে যেটা দেখলাম আর কি, হ্যাঁ পরিবর্তন, অনেক বড় পরিবর্তন। এর আগে তো সে আমাকে অ্যাভয়েড করতো, ফোনে কথা বলতে চাইতো না, ফোনটা বিজি রাখতো। এখন দেখা হওয়ার পর থেকে সেই এখন বেশি এক্সাইটেড হয়ে গেছে। টাইম টু টাইম আমাকে ফোন দেয়, ভাত খেয়েছো কিনা, পড়াশোনা করছি কিনা। পরীক্ষা যেহেতু এখন আমার একদম অনেক বেশি কেয়ারিং হয়ে গেল। অনেক বেশি কেয়ারিং হয়ে গেল। তো আমার এই জিনিসগুলো অনেক বেশি ভালো লাগলো। আমি বললাম যে কেন তুমি আমাকে দেখার আগে কেন তুমি এরকম ছিল আর এখন কেন এমন হলো? বলছে আমি জানি না, বলতেছে কেন জানি তোমাকে দেখি আমার অনেক ভালো লেগেছে। এটা কেন ভালো লাগে? তুমি তো আমাকে ছবিতেও দেখেছো আর শুনেছো, তাই না? তো
তো বলছে জানি না, মানে সে শুধু জানি নাই বললো, আর কোনো কিছু আর বলতে পারলো না। তো ওরকম ভাবে অনেক বেশি কেয়ারিং করলো। একটা পর্যায়ে আমার বিয়ের প্রপোজাল আসলো আর কি। বিয়ের প্রপোজাল আসলো মানে কি, মানে এই ছেলে বিয়ের প্রপোজাল দিল আপনার পরিবার থেকে? আচ্ছা আচ্ছা আচ্ছা, পরিবার থেকে আসে না, অন্য অন্য জায়গা থেকে আসলো? আচ্ছা, আমার তো এমনিতে বিয়ের প্রপোজাল আসতেছিল প্রায় অনেক দিন আগে থেকে। তো যেভাবে হোক আমি মাকে বলেছি, দেখো আমার ফাইনাল পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত আমি বিয়ে করতে পারছি না, কিংবা আমার কেরিয়ার করবো ড্যানে আমি বিয়ে করব। তো ওটা অতটুকু পর্যন্ত আমি আমার মাকে সেভাবে বলে বলে আমি রেখেছি। বাট ফাইনালি যেটা আসলো সেটা হচ্ছে অনেক ভালো একটা বিয়ের প্রপোজাল, বাইরে থাকে ছেলেটা। আচ্ছা, এখানে আমি একটু আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে একটু একটা জিনিস পরিষ্কার করে রাখতে চাই। আপনার পুরো পরিচয়টা দিতে চাই না, কিন্তু আপনি যে কমিউনিটিতে বড় হয়েছেন বা যে সমাজটাতে বড় হয়েছেন, সেই সমাজের নিয়ম হচ্ছে যে আপনার সেই সমাজের লোকের সাথে আপনার বিয়ে হতে হবে, এবং তার বাইরে আপনি অন্য কোনো ছেলেকে বা বাঙালি ছেলে বলতে যেটা বোঝায় সেই ছেলেকে আপনি বিয়ে করতে পারবেন না। মানে একটা ক্ষুদ্র নৃগোষ্ঠীতে আপনি বড় হয়েছেন, এবং সেটা পাহাড়ের কোলেই। এবং আগেই তো বলেছি বাংলাদেশে হিল ট্রেকস তো তিনটা আছে, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি। এবং আমি খাগড়াছড়িতে, আমার জন্ম হচ্ছে খাগড়াছড়িতে, বড় হয়েছি ওখানে। এই তো আপনার যে বিয়ের প্রস্তাবটা যেটা এসেছিল সেটা কি আপনার গোত্রেরই লোকজন? আমাদেরই গোত্রেরই লোকজন। তো সে থাকে আবার বাইরে থাকে, আমি বলতে চাচ্ছি না। ওকে, হ্যাঁ ঠিক আছে। তো যাই হোক, আমার মা তো অনেক বেশি হয়ে গেল যে হ্যাঁ এরকম ছেলে আর পাওয়া যাবে না, ভালো ছেলে, ভালো ফ্যামিলি, সবকিছুই। তো এখন আমি কিভাবে বলবো, আমি ওকে বললাম দেখো আমার তো এরকম একটা বিয়ের প্রপোজাল আসছে, আমি কি করব, আমি কি করব তুমি বলো। অনেকটু হয়ে গেল, আর আমি চিন্তা করি এটা যে কারণ আমি যে ফ্যামিলিতে বড় হয়েছি সেটা তো কোনোদিনও অ্যাকসেপ্ট করবে না, আর সোসাইটি একটা কথা আছে সেটাও আমার চিন্তা করতে হচ্ছে। এগুলা অ্যাকসেপ্ট করবে না মানেটা কি, ওর কোয়ালিটি নাকি বাঙালি ছেলে এই কারণে অ্যাকসেপ্ট করবে না? অ্যাকচুয়ালি কোয়ালিটি এখানে ডাজন্ট ম্যাটার, মানে আপনাদের গোত্রের না, এটাই হচ্ছে মূল কারণ। ওকে, তারপর বলে রাখি এখানে ওর আর আমার রিলিজন অন্য রিলিজন। আপনার রিলিজন আলাদা ছিল এবং ওর রিলিজন আলাদা ছিল। ওকে, এখানে তারপর হচ্ছে এই তো বলতো না তুমি চিন্তা করো না, তুমি একটা কাজ করো, তুমি পরীক্ষা শেষ হলে তুমি ঢাকায় চলে আসো, এভাবে আমাকে বললো। আমি তো দেখো ঢাকায় চলে আসো বললে তো হবে না, আমার তো এখানে অনেক জিনিসপত্র রয়ে গেছে, আমি এগুলা নিয়ে কিভাবে আসবো। তারপর সে বলল না তুমি চিন্তা করো না, কিন্তু এর মধ্যে আবার সে একটু অন্যরকম হয়ে গেল, আবার মাঝে মাঝে ফোন বন্ধ পাইতাম। তারপর হচ্ছে একটু কেমন জানি ছাড়া একটা কেমন জানি আর কি। তো আমার অনেক কান্না পেত, আমি বেশি একদম কেঁদে ফেলি। আমি আগে বলেছি আমি অনেক বেশি ইমোশনাল। তো একটু আনসার্টেন একটু হচ্ছিল আর কি যে রিলেশনটা আসলেই কি মানে এরকম আর কি। তারপর এদিকে আমার মা প্রতিনিয়ত ফোন দিচ্ছে যে দেখ তো পরীক্ষা শেষ হলে কিন্তু বাড়িতে আসতে হবে তোর ইউনিভার্সিটি থেকে বাড়িতে চলে আসবে। হ্যাঁ আসতে হবে। এরকম ভাবে পরীক্ষা দিচ্ছিলাম, পরীক্ষা মোটামুটি ভালোই হচ্ছিল, যদিও প্রিপারেশন ভালো ছিল না। সারাদিন ওর সাথে কথা বলি, রাত কথা বলি, আবার একটু প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতাম, এরকম অবস্থা। তবে সে আবার আমাকে বলতো যে হ্যাঁ পরীক্ষা। এর মধ্যে যেহেতু আমার চিন্তা করলাম যে ওর সাথে আর হবে না, আর মনে হয় যেটুকু হয়েছে অতটুকুই হয়েছে, আর আমি ফ্যামিলিকে আমি কোনোদিন বলতে পারবো না যে আমার অমুক একটা ছেলের সাথে এরকম অ্যাফেয়ার চলছে, অ্যাফেয়ার আছে, এটা কোনোদিন এস্টাবলিশ করতে পারবো না আর কি। এটা একটা ভয় ছিল আমার। আমি জানি এটা আমার লেকিংস, আমি জানি, শুরুতেই বলে রাখছি এটা আমার একটা ফলস। এটা কি শুধুমাত্র আপনার ফলস? কারণ আপনি তো জানতেনই যে আপনাকে মেরে কেটে ফেললেও এই ছেলেকে কোনোভাবে আপনার পরিবার বা আপনার সমাজ মেনে নেবে না, কোনোদিনও মানবে না। তারপর আমি ওর দিকে ইনভলভ হয়েছিলাম, সেটা যে হোক ভালোবাসার টানে কিংবা হৃদয়ের টানে। তো এভাবে তো ফাইনালি যেটা হলো, আমার মা পরীক্ষা শেষ করার 2 দিন পরে আমার মা আসলো, মা আর ভাই, ছোট ভাই এসে আমাকে বলছে যে আগে থেকে কিন্তু সবকিছু রেডি করে রাখতে হয়েছে আর কি, যে আমার অনেক জিনিসপত্র ছিল, কম্পিউটার ছিল, হ্যান্ড ট্যান কত কিছু ছিল আর কি আমার হল লাইফে। তো ওই দিন যেদিন চলে যাব, এর আগে কিন্তু আমার ভালোবাসার মানুষ সে আমাকে নিতে গিয়েছিল আর কি, যে মানে বলছিল যে আমি আসবো, আমি চিটং আসবো। তা আমি ওকে বাধা দিয়েছি, না তুমি এসো না, তুমি এসো না। আমি চাচ্ছিলাম যে ও এসে কিছু একটা হোক, সেটা আমি চাচ্ছিলাম না আর কি। হ্যাঁ, তো যাই হোক, পরে বাড়িতে আমাকে নিয়ে গেল। বাড়িতে নিয়ে যাওয়ার ঠিক 15 দিনের পরে আমার এঙ্গেজমেন্ট হয়ে গেল ওই ছেলের সাথে, প্রবাসী ওই ছেলেটার সাথে, আপনার গোত্রের যে ছেলেটা। তো এঙ্গেজমেন্ট
এঙ্গেজমেন্ট বলতে কি আশীর্বাদ আর কি, ঠিক আছে, আমরা তো আশীর্বাদই বলি। তো ওই ছেলে তখনও বাইরে ছিল, এপ্রিলে আসার কথা ছিল আর কি, এপ্রিলে আসার কথা ছিল। ওর মা, তারপর আত্মীয় স্বজন সবাই এসে আমাকে আশীর্বাদ করে গেল। এর মধ্যে কিন্তু আমি ওকে অনেক লাভ করি, এটাও আমি ভুলতে পারছি না। বাট তারপর আমি একটা যেটা হচ্ছে আমি ডিসিশন নিয়েছিলাম যে যেহেতু আমি এঙ্গেজমেন্টটা করেই ফেলেছি, তাহলে আমি এখন আমার বাবা মায়ের কথা মতোই আমি ওই ছেলেটাকে বিয়ে করবো। ওই ছেলেটাকে আপনার দেখা হয়নি? ছেলেটা তখন অস্ট্রেলিয়াতেই থাকে? অস্ট্রেলিয়া থাকে, ছবিতে দেখেছি, কথা হয়েছে। আচ্ছা আচ্ছা, অস্ট্রেলিয়া। ওকে, যাই হোক, তারপরে পরবর্তীতে কি হলো? মানে যখন আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলেন সেই ছেলেটাকে আপনি বিয়ে করবেন এবং লম্বা একটা ব্রেক আপনার চলে আসলো, আপনি যাকে লাভ করেন তার সাথে, তাই তো? তারপর আমি সিম চেঞ্জ করেছিলাম মাঝখানে, আবার আগের সিমে আবার গেছি, এরকম আর কি। সে আমার বেশ কয়েকটা নাম্বারই জানতো, যার কারণে আমি আর করতে পারিনি আর কি। পরে আমি ওকে মেসেজ দিলাম যেদিন আমার এঙ্গেজমেন্ট হবে, যে দেখো আমার মানে অমুক তারিখে আমার এঙ্গেজমেন্ট হবে। কিন্তু সে বিশ্বাস করেছে কিনা জানি না আর কি। হ্যাঁ, এর মধ্যে কিন্তু সে আমার সাথে অনেকবার ফোনে ট্রাই করেছে, বাট আমি নিজেই আমি ওকে অ্যাভয়েড করেছি প্রথম দিকে আমি ওকে অ্যাভয়েড করেছি, কারণ আমি যেহেতু ফ্যামিলির সাথে আমি অ্যাডজাস্টমেন্ট হচ্ছি, যার কারণে আমি চেয়েছিলাম তাহলে ওকে আর কেন কষ্ট দিব, কষ্ট তো আমিও পাচ্ছি, ও আরো বেশি পাবে এই কারণে। তো যাই হোক, যথারীতি আমার এঙ্গেজমেন্ট হলো, আশীর্বাদ হলো, ছোটখাটো একটা বিয়ের মতো একটা প্রোগ্রাম হয়েছিল আমাদের বাড়িতে, অনেক আত্মীয় স্বজন, তারপর হচ্ছে পাড়ার প্রতিবেশী সবাই, আর শ্বশুর বাড়ির লোকজনও অনেক কিছুই নিয়ে আসলো আমার জন্য। এক কথায় আমার শাশুড়ি আমাকে তো অনেক বেশি একদম কি বলবো, নিজের মেয়ের মতো করে, মানে যেটা বলে না মনে প্রাণে একটা বউ পেয়েছি, হয়তোবা সেরকম ভাবে পেয়েছিল আমাকে। যাই হোক, পরে ফাইনালি যেটা হলো, এর মধ্যে কিন্তু ওর সাথে আমার আর কোনো কথা হয় না, সুমনের সাথে আর কোনো কথাই হয় না। আমি টোটালি ওকে অ্যাভয়েড করি, ফোন দিলে রিসিভ করে না, তারপর অন্যকে দিয়ে ফোন রিসিভ করা, হ্যান ত্যান এগুলা। এর মধ্যে আমাকে যেহেতু বাইরের একটা ছেলের সাথে বিয়ে হয়েছে, মানে এঙ্গেজমেন্ট হয়েছে, তো সেভাবে তো নিজেকে সেট আপ করতে হবে, হ্যাঁ, রেডি করতে হবে। তো আমাকে ঢাকায় পাঠানো হলো ড্রাইভিং শেখার জন্য, হায়ার্স করার জন্য, বিভিন্ন আরো যা যা কিছু লাগে আর আইএলটিএস এবং ড্রাইভিং শেখার জন্য। তো ফাইনালি আবার 20 দিন পরে আমি ঢাকায় আসলাম। ঢাকায় এসে প্রথমে আমি একটা বাসায়, আমার কাজিনদের সাথে বাসায় উঠে, আমি বলতে চাচ্ছি না কোথায়, ওকে ঠিক আছে, উঠলাম। তখনও কিন্তু সে জানে না যে আমি ঢাকায় আসছি। এটা পরে একটা দিন সে এক পর্যায়ে সে জানতে পারলো যে আমি ঢাকায় চলে আসছি। এটা ঢাকায় চলে আসছি যেই না শুনছে, তখন থেকে সে আরো বেশি ক্রেজি হয়ে গেছে, আমাকে দেখবে, আমাকে মানে আমার সাথে দেখা করার জন্য আর কি। কিন্তু সে সুমন, হ্যাঁ। তা আমি কিন্তু অ্যাভয়েড করতেছিলাম, বারবার আমি অ্যাভয়েড করতেছিলাম, না আমি ঢাকায় না, আমি তোমার সাথে। জানলো কিভাবে যে আপনি ঢাকায় এসেছেন? জানতে পেরেছে হচ্ছে এরকম, আমাকে ফোন দিয়েছিল, আমি তখন ফোনের কাছে ছিলাম না, আমি ওয়াশরুমে ছিলাম। তো আমার কাজিন রিসিভ করেছিল, কাজিন তাই বলেছে আর কি যে দিদি তো এখন ওয়াশরুমে, বলছে কোথায় এটা, ঢাকায়। ঢাকায় কোথায়? অমুক জায়গায়, এভাবে বললো। পরে তো এভাবে আর কি, ঠিক আছে। তো যেহেতু আমি ওকে লাভ করি, অনেক ভালোবাসি ওকে, যার কারণে আমি আর ওকে অ্যাভয়েড করতে পারিনি। তো দেখা গেছে আমাদের যোগাযোগটা ওরকম ভাবে হয়েছিল। আমি ড্রাইভিং শিখতাম, তারপর হচ্ছে একটা প্রতিষ্ঠান আছে, ওখানে আমি কম্পিউটার কোর্স করতাম, ওখানে ও সবকিছুই জানতো, এগুলা ওভাবেই ওর সাথে আমার যোগাযোগটা হয়েছিল। কিন্তু প্রথম দিকে আমার একটা, আমি দোষ স্বীকার করছি, আমি ওকে একদমই অ্যাভয়েড করেছি, একদমই প্রথম দিকে একদম, মানে হ্যাঁ, ঢাকায় আসা প্রথম দিকে ও অনেক অ্যাভয়েড করেছি, খুব বকা দিয়েছি, খুব ইনসাল্ট করেছি, অনেক ইনসাল্ট করেছি ওকে। আচ্ছা, মনে আছে ভোর সকালে একদিন বলেছিল যে তুমি আসো, যে অমুক জায়গায় এসো, আমি আসবো, এইভাবে। আমি বলছি না, একদম ডিরেক্টলি। আচ্ছা, যেহেতু আমি এখন একজনের সাথে ইনভলভ হয়ে গেছি, আমার ফ্যামিলি আছে, তো চাচ্ছিলাম না যে ওকে আবার নতুন করে কষ্ট দিই, এই জন্য। তো দেখা গেল ওরকম ভাবে, আর ওরকম ভাবে চলতে চলতে আমি আর পারিনি। পরে ওর সাথে আমার যোগাযোগ হয়ে গেল, দেখা হলো, দেখা হওয়ার পরে তো আরো বেশি কান্না করলাম অনেক, ও অনেক বেশি ইমোশনাল হয়ে গেল, এভাবে এগুলো আর কি আমাদের সম্পর্কটা। হ্যাঁ, তো ফাইনালি ওখানে 1 মাস ছিলাম আমি ওই বাসা থেকে চেঞ্জ করে আমি একটা হোস্টেলে উঠলাম। আচ্ছা আচ্ছা।
আমি বলতে চাচ্ছি না, হোস্টেলের নামটা আপনি বলতে চাচ্ছেন না, ওকে, সমস্যা নেই। চাচ্ছি না। হোস্টেলে উঠলাম, হোস্টেলে উঠার পরে দেখা গেল আমি ওখানে একটু স্বাধীন হয়ে গেলাম আরো বেশি। কারণ বাসায় যে প্রবলেমটা ছিল, ওখানে আমার বোন ছিল, হ্যান ত্যান এইসব প্রবলেম ছিল আর কি। কারণ সে আমাকে এমনও জিজ্ঞেস করছে, দিদি তুমি এত কার সাথে কথা বলো? আমি বলছি আমার ফ্রেন্ডের সাথে কথা বলি, এরকম। এর মধ্যে কিন্তু ওই প্রবাসী ওই ছেলেটার সাথে আমার কথা হতো এরকম ভাবে, যেহেতু ফ্যামিলি ভাবেই হয়েছে তো কথা হতো, কিন্তু সুমনের সাথে বেশি, কারণ আমি ওকে লাভ করি। প্রবাসী যে ছেলেটার সাথে আপনার এনগেজমেন্ট হয়েছিল সেও মাঝে মাঝে আপনাকে ফোন দিত? মাঝে মাঝে না, সব সময় ফোন দিত, প্রতিদিনই যখন সময় পায় আর কি, তখনই ফোন দিত। আপনি একই সাথে দুজন মানে বলা যেতে পারে? দুজন বলা যেতে পারে বলতে কি বললাম, ওই যে আমি ফ্যামিলির দিকে বাইন্ডিং, এই জন্য আমার জাস্ট একটা ফর্মাল একটা জাস্ট কিছু, সেই জন্য আপনার প্রবাসী ছেলেটাকে সময় দিতে হতো, সময় দিতে হচ্ছে এরকম। কিন্তু ফাইনালি যেটা হচ্ছে, আমি মনের প্রাণীতে আমি লাভ করি একজনকে, এইটাই। তো আমি যে হোস্টেলে থাকতাম ওখানে আমার একটা ছোট বোন ছিল, অনেক বেশি লাভলি। আমি নামটা বলবো অবশ্য ওর নাম, যেহেতু আমাদের এই ভালোবাসার পিছনে ওরও অনেক ভূমিকা আছে আর কি। ওর নাম ছিল রত্না। আমার চেয়ে অনেক জুনিয়র ছিল, কিন্তু জুনিয়র থাকলেও কি হবে, আমার হচ্ছে ওদের সাথে এত ফ্রেন্ডলি রিলেশন, ওরা কখনোই বলতো না যে আমি ওদের চেয়ে এত বছরের সিনিয়র, এটা কোনোদিন না। ওদের রিলেশন, ওদের সাথে আমার এরকম রিলেশন। আমার একটা গুণ কি জানি না, যার সাথে আমি যেখানে যাই না কেন আমাকে আপন করে নিতে পারি আর কি, সেটা। তো গেল হোস্টেলে উঠার পরে তো আরো বেশি বাদ ভাঙা, একদম আমাদের ভালোবাসা সবকিছুই। ও প্রতিদিন আমরা মিট করতাম ধানমন্ডি লেক, তারপর হচ্ছে সংসদ ভবন, এইসব জায়গাতে আর কি, বিশেষ করে সংসদ ভবনে পিছনে ক্রিস্টাল লেক, ওখানে বেশি সময় কাটাতাম আমরা, অনেক অনেক। তো এরকম ভাবে যাচ্ছিল, এর মধ্যে ঝগড়াঝাটি কান্নাকাটি সবকিছু হতো। তারপর হচ্ছে যেটা হয় আর কি, আমার মনে আছে এমনও দিন রাত গেছে, অনেক শীতকাল, হোস্টেলের সামনে আসছিল সে রাত 11:30টার সময়, 12টা বাজে, শুধুমাত্র আমাকে একটা পলক দেখার জন্য। আমি বারান্দায় গেছি, বলছে তুমি বারান্দায় চলে আসো, আমাকে দেখবে সে। পরে নিচে দাঁড়িয়ে ফোনে কথা বলছি, আর আমি আর রত্নার বারান্দায়। তো এভাবে কথা বলতাম অনেকক্ষণ। ও আসতো, আমাকে দেখতো, একটু দেখার জন্য আসতো সে। এভাবে যাচ্ছিল ভালো সময়। তো এই তো নভেম্বর ডিসেম্বরের দিকে ওর সাথে আমার একটু সমস্যা হচ্ছিল আবার, 2009 ডিসেম্বরে। এর মধ্যে আবার মন মালিন্য হয়েছে ওর সাথে, একটু ঝগড়া যাচ্ছে, এগুলো তো হবেই স্বাভাবিক। কখনো কখনো দেখা যাবে একটু উদাসীন থাকে আমার প্রতি, ফোনই দিত না। তারপর এর মধ্যে আবার সে বাইরে যাওয়ার ট্রাই করলো, ইংল্যান্ডে যাওয়ার সবকিছুই পেল, কিন্তু আর গেল না। তখন আমাকে বলেছিল যে আমার জন্য সে যায়নি, আমাকে অনেক বেশি ভালোবাসে এই জন্য। আমি বললাম যে তুমি যাচ্ছ না কেন? বলছে দেখো, আমি যদি ইংল্যান্ডে চলে যাই, তোমার সাথে আমার আর কোনোদিন দেখা হবে না। তো আমি ও এতটা ট্রাস্ট করলাম যে ও আমাকে এত ভালোবাসে। আমি রত্নাকে বললাম, দেখো রত্না, তোমার দাদা আমাকে এত ভালোবাসে, ও আমার জন্য সে লন্ডনে ইংল্যান্ডের মতো একটা জায়গাতে গেল না। তো এতটা ভালোবাসে, আমি কেঁদে ফেলছি পুরো কথাটা শোনার পরে। তো যাই হোক, বিশ্বাস করেছি আমি, যেহেতু এই জন্য আর কি। তো ওভাবে ডিসেম্বরে আবার একটু সমস্যা হচ্ছিল ওর সাথে, এই তো আবার উদাসীন, আগের মতো করে উদাসীন, এই সেই কত কিছু। ফোন দিলে ফোন রিসিভ করে না, তারপর হচ্ছে ভালো মতো করে কথা বলে না, ঝাড়ি দিয়ে কথা বলে, এগুলা। আমি আবার ওর কাছ থেকে অবহেলা একটুও সহ্য করতে পারি না, একটুও না। মানে ও যদি অবহেলা করে, আমার মনে হয় আমি আর পৃথিবীতে বাঁচবো না, এরকম মনে হয়। তো যাচ্ছিল এভাবেই। তো ফাইনালি যেটা হলো আর কি, ওর সাথে তো রিলেশন চলতেছে, কিন্তু আমি ওই ছেলেটাকে, প্রবাসী ওই ছেলেটাকে আস্তে আস্তে আমি অ্যাভয়েড করা শুরু করলাম, যেহেতু আমি একজনের দিকে আমি এগোচ্ছি। আমার চিন্তা ভাবনা এখন সবকিছু, এখন এটাও আবার একটা চিন্তা, আমি আমার বাবা মায়ের একটা মাত্র মেয়ে, ওদেরকে কিভাবে কষ্ট দিব আমি। ওদের একটা স্ট্যাটাস আছে আমাদের সোসাইটিতে, সবার পরিচিতি, ভালো একটা পরিচিতি আছে, কিভাবে, এটাও আমার একটা মাথায় কাজ করতেছিল, কিভাবে কি করব। আবার ওকে ভালোবাসি, এটাও তো পারছি না আমি ফেলতে, এটাও সর্বোপরি ভালোবাসাটাই বেশি ছিল আর কি। তো ওকে একদিন জিজ্ঞেস করলাম, দেখো তুমি আমাকে কি জন্য বিয়ে করতে চাও, তোমার যদি ফ্যামিলি আমাকে না মানে, তোমার যে রিলিজিয়ান, এটা তো অনেক বেশি
কনজারভেটিভ জি। যেটা বলে, অনেক বেশি রেস্ট্রিক্ট। ছেলেটা বাঙালি ছিল এবং আপনার চেয়ে অন্য ধরনের একটা রিলিজিয়নের ছিল। শ্রোতা, আমরা এখানে একটু বলে রাখি, আমরা আমাদের শ্রোতার সুবিধার্থে আমরা পুরো বিষয়গুলো পরিষ্কার করে নিতে পারছি না, কিছু কিছু বিষয় আমাদেরকে গোপন করতে হচ্ছে, এটা আপনার বুদ্ধিমত্তাতে আপনি বুঝে নেবেন। মূল ঘটনাটাই আমরা আসলে তুলে ধরার চেষ্টা করছি। তো জিজ্ঞেস করলাম যে তুমি যদি এই কাজটা করো তাহলে তো তোমার ফ্যামিলি, তোমার মা, তুমি তো তোমার মাকে অনেক বেশি ভালোবাসো, অনেক শ্রদ্ধা, কি করবা তাহলে? তারপর সে আমাকে একটা কথা বলেছিল, দেখো আমি আমার মার, আমরা 5 ভাই, আমি আমার মায়ের কিন্তু সবার ছোট ছেলে, তো আমি যদি এই কাজটা করি আমাকে হয়তো বাড়ি থেকে বের করে দেবে, কিন্তু আমার মা তো আরো 4টা ছেলে থাকবে। এটা বলার পর আমি এতটা বেশি আরো প্রতি মুগ্ধ হলাম, ওর কথা এত ভালো লাগলো যে আসলে ও আমাকে চায় মন থেকে, আমাকে ভালোবাসে। তাহলে আমি আরো বেশি আর একটু সাহস পেলাম যে হ্যাঁ বিয়ে করবো তাহলে এখন এরকম। তারপর আমি বললাম দেখো আমার বাবা মা যদি আরো বললাম না আর কি, যে বাবা মার আশীর্বাদ ছাড়া কোনো ছেলে মেয়ে মানে সন্তান সুখী হতে পারে না। তা আমি যদি এই কাজটা করি আমি তো অনেক বেশি অপরাধী হয়ে যাব, দুজনেই আমরা সমান অভিশপ্ত জীবনযাপন করবো। তারপর সে আমাকে বলল, শোনো এগুলো আসলে ঠিক, কিন্তু কথা হচ্ছে কি সব সময় তো আর একই রকম যায় না, হয়তো 1 মাস 2 মাস আমাদেরকে মানবে না, কিন্তু পরে ঠিকই মেনে নিবে আমরা। আর আমি অবশ্যই তোমার মার মন জয় করতে পারবো, এটা আমার বিশ্বাস। সে আমাকে এটা বলেছিল। তারপর এগুলো বলার পর আমি আরো বেশি একটু সাহস পেলাম, ঠিক আছে ওকে ফাইন, তাহলে আমরা বিয়ে করবো এখন। তো ফাইনালি যেটা হলো জানুয়ারি আমার ঠিক তারিখটা মনে নাই, ওই দিন ওর ভাইস্টার বার্থডে ছিল, ওই দিন বার্থডে ছিল। তো আমরা গেলাম হচ্ছে মন্দিরে, গেলাম ঢাকেশ্বরী মন্দিরে বিয়ে করার জন্য। ফার্স্ট টাইম দিস দ্য ফার্স্ট টাইম বিয়ে করার জন্য গেলাম। পুরোহিতের কাছ থেকে জিজ্ঞেস করলো কি কি লাগে, কি কি করতে হবে। তো পুরোহিত বলল যে অত টাকা লাগবে। তো তখন ওই মুহূর্তে ওর এত টাকা ছিল না। আপনি রিলিজিয়নটা চেঞ্জ করলেন কখন? সেটা হচ্ছে বিয়ের পরে আপনি আপনার ধর্মান্তরিত হয়েছেন। আচ্ছা। তারপর হচ্ছে যেটা বললো যে অত টাকা লাগবে, তো ওর তো এত টাকা ছিল না। তারপর আবার লাগবে, আইডি কার্ড লাগবে। আইডি কার্ড আমিও নিয়ে গেছি, ও নিয়ে গেছে সাথে করে, যেহেতু বয়স একটা প্রমাণের ব্যাপার আছে এই জন্য। তো ওখানে বসে আমাকে কিছু একটা জায়গায় বসালো, ওইখানে বসানোর পরে তারপর আমি আমার মাকে একটা মেসেজ পাঠিয়েছি, মা আমি আজ তোমার অবাধ্য হচ্ছি, আমি তোমার মেয়ে আজ এমন একটি কাজ করতে যাচ্ছে, তা হয়তো বা কোনোদিন আর তোমাদের সাথে আর সম্পর্কটা থাকবে না। ভাগ্য ভালো মেসেজটা যায়নি, এনি হাউ, মানে নেটওয়ার্কের প্রবলেমে হোক যেভাবে হোক যায়নি, মেসেজটা সেন্ড হয়নি। তো পরে ওখানে একটা পুকুর আছে, পুকুর ঘাটে আমরা বসেছিলাম সিঁড়িতে। তখনই ও আমাকে বলল, দেখো আমার নাম কিন্তু এটা না, আমার নাম অমুক। মানে সুমন বলল যে তার নাম এটা না। দেখো আমার নাম কিন্তু এটা না, আমার নাম কিন্তু অমুক, এই যে আমার ভিজিটিং কার্ড এটা। তারপর আমি কিন্তু অবাক হলাম না। হ্যাঁ, তারপর বললো যে আমি তোমাকে যেটা বলেছি আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করা কেমিস্ট্রিতে, সেটাও কিন্তু না। আমি তোমার চেয়ে 1 বছরের সিনিয়র, বাট আমার কিছু একটা বছর গ্যাপ গেছে, যার কারণে আমি এখন তোমাদের সাথে, কিন্তু আমি তো ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, যার কারণে তোমাদের এখন পরে হয়ে গেছি। কারণ এটা কি আপনার বিয়ের আগে বললো না বিয়ের পরে বললো? বিয়ে হয়নি ওদিন। আচ্ছা, মন্দিরে বিয়ে হয়নি, ফার্স্ট টাইম। ঠিক আছে। তারপর আমি ওকে বললাম যে দেখো তুমি যাই হও না কেন সেটা আমার দেখার বিষয় না, আমি তোমাকে ভালোবাসি, এটাই হচ্ছে চরম সত্য। তুমি যেই হও না কেন, তুমি যাই করো না কেন, সেটা আমার দেখার বিষয় না, আমি তোমাকে ভালোবাসি এবং আমি তোমাকে বিয়ে করব। লাভ ইজ ট্রুলি ব্লাইন্ড। ওকে, তারপর যেটা হলো, ওকে, তারপর বললো যে এত টাকা লাগবে। এখন তো আমার তো এত টাকা নেই, আমার কাছে তো মাত্র 3000 টাকা আছে, 8000 টাকা লাগবে বলছিল। তো আমারও তখন টাকা ছিল না অত টাকা। তো বললো যে তাহলে আমরা আরেকদিন আসবো, আরেকদিন এসে আমরা বিয়ে করবো, এরকম দরকার হলে। তারপর পুরোহিত বললো যে আপনারা একটা কাজ করতে পারেন, আপনারা এখানে না করে আপনারা কোর্টে গিয়ে বিয়ে করতে পারেন, সেটাও বললো আর কি। আচ্ছা। তারপর বের হলাম মন্দির থেকে। আমাকে আসার সময় একটু মজা করলো, তোমার জন্য একটু শাখা কিনে দিই, তাই না? শাখা। এখন শাখা কিনবা কেন? আমি বললাম বিয়ে হোক তারপর না শাখা পরবো, শাখা সিঁদুর পরবো, এইগুলো আর কি।
তো আসলাম, আসার সময় আমরা আবার গাউসিয়াতে গেলাম, ওর ভাইস্টার জন্য কিছু জিনিস কিনলো, বার্থডে যেহেতু ছিল এই জন্য। তো পরে বললো যে তুমি হোস্টেলে যাও, আমি বাসা ইয়েতে যাচ্ছি। পরে আমি ওই দিন আবার ওকে ক্যামেরাটা দিয়ে দিলাম, আমার ডিজিটাল ক্যামেরা ছিল, ওটা আমি ওকে দিলাম ছবি টবি উঠাবে এই জন্য। পরে যাই হোক ওরকম ভাবে এর মধ্যে জানুয়ারি তো, ওটা কত তারিখ ছিল আমার ঠিক মনে না, ঠিক কয়েকদিন আবার 10 দিন কিংবা 8 দিন এরকম পরে 27 তারিখ ছিল ওই দিন, মনে আছে আমার। 27 তারিখে ঠিক করলো যে আমরা ওই দিন বিয়ে করবো। এর মধ্যে আমি শুধু বলতেছি আমরা কবে বিয়ে করবো, কবে বিয়ে করবো, এরকম ভাবে বলতেছি। তারপর বলছে তুমি তো এখনো পর্যন্ত ওই ছেলেটাকে বলতে পারো না, তাহলে কিভাবে বিয়ে করবা, কিভাবে বিয়ে করবা? তো শোনো, এটা কোনো বিষয় না, আমি তোমাকে ভালোবাসি, এটা হচ্ছে কথা, আমি তোমাকে বিয়ে করবো, তোমাকে ছাড়া বাঁচবো না, এইসব কথা আমি ওকে বলছি। আসলে অনেক বেশি ছিলাম। তারপর যাই হোক পরে তো 27 তারিখ আসলো। ওই দিন শাড়ি পরেছিলাম, মনে আছে এখনো, অনেক সুন্দর করে সেজেছিলাম, ফুল দিয়েছিলাম খোপায়। তারপর এই তো ও আসলো, ও একটা ব্ল্যাক কালারের ইয়ে পড়ছিল, ব্লেজার পড়েছিল, তো রিক্সাতে করে আসলো আর কি। আপনাদের বিয়েতে আপনাদের কোনো ফ্রেন্ড বা শুধুমাত্র আপনারা দুজনই ছিলেন? হ্যাঁ, আমরা শুধু দুজনই ছিলাম। কোথায় বিয়ে করলেন? বলছি। তারপর আমি গেলাম, আমি শাড়ি তো পরলাম, তো আমাকে ভালোই লাগছিল ওই দিন। পরে ও রিক্সাতে উঠলাম, ও বসেছিল আগে থেকেই। ওখান থেকে গেলাম হচ্ছে লালমাটিয়াতে একটা মহিলার বাসায় গেলাম। ওখানে ওর কিছু কাজ ছিল আর কি, ওর ইয়ের কাজ, ব্যবসায়িক কাজ ছিল। পরে ওখান থেকে গেলাম সিএনজি ভাড়া করে হচ্ছে ইয়েতে সদরঘাট গেলাম, সিএমএম কোর্ট, যেটাকে বলা হচ্ছে জজ কোর্ট মনে হয়। তো গেলাম, ওর আগে থেকে সবকিছু রেডি ছিল, যেহেতু যে উকিলটার মাধ্যমে বিয়ে হয়েছে সেই উকিলটা ওর ফ্রেন্ড ছিল, বাট আমি নামটা বলতে চাচ্ছি না। সমস্যা নেই। আগে থেকে ওর কথা মনে হয় রেডি ছিল সবকিছু, যেহেতু বিয়ে করবো আগে থেকে তো স্বাভাবিক একটা রেডি থাকতে হবে। তো গেলাম, যাওয়ার পরে যেটা হলো আর কি, কিছুক্ষণ বসলাম, বসা না অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে, উকিলটা একটু ব্যস্ত ছিল তো এই জন্য। যাই হোক পরে গেলাম ওনার চেম্বারে, চেম্বারে যাওয়ার পরে পেপারস দিল, কত টাকার, 150 টাকার স্ট্যাম্প ছিল। 150 টাকার স্ট্যাম্প, ঠিক আছে। পেপারস দিল, ওখানে পড়লাম, যা যা কিছু লেখা আছে সবকিছুই পড়লাম। আমার নাম অমুক, অমুক থেকে অমুক নাম হচ্ছে। আপনার নাম চেঞ্জ করা হয়েছিল? নাম চেঞ্জ করার পর আমার নাম দীপান্বিতা করা হয়েছিল। ওকে, এটা কার পছন্দের নাম ছিল? ওরই পছন্দের নাম ছিল? ওরও পছন্দ, আমারও পছন্দ, দুজনেরই। ওকে, মানে দীপান্বিতা, দ্বীপের অন্তর। ওকে, তারপরে সামনের দিকে যাই। দীপান্বিতা। তো যাই হোক বললাম ওটা যে আমাকে ধর্মান্তরিত হতে হবে। তো ওকে ফাইন, হব, ভালোবাসার জন্য আমি সবই করতে পারবো। হলাম, আমার ছিল না, যেহেতু ওদের রিলিজনের সাথে আমাদের রিলিজনটা অনেকটা কাছাকাছি, যার কারণে এতটা বেশি হয় নাই। সেটা আমার কাছে আসলে প্রত্যেকটা ধর্মের প্রতি আমার অবশ্য শ্রদ্ধা আছে, সেটা মুসলিম হোক, সেটা হচ্ছে খ্রিস্টান হোক, এটা কোনো ইয়ে না। যাই হোক, আমার কাছে সবচেয়ে ইয়ে ছিল হচ্ছে ভালোবাসা, মানে আমি ওকে ভালোবাসি, ও যে ধর্মে হোক না কেন, ব্যাস এটাই হচ্ছে কথা। তো যেটা হোক, তারপর আমার আইডি কার্ড দিতে হলো, ছবি দিতে হলো, সবকিছু ওখানে ইয়ে করা হলো, সিগনেচার করলাম, ও করলো। এরপরে তো আমি জানি না, অ্যাকচুয়ালি আমি জানতাম না যে রেজিস্ট্রি বিয়ে কিভাবে কি করতে হয়। ওটাই আমার ফার্স্ট টাইম ছিল এবং ওটাই হয়তো বা লাস্ট টাইম, জানি না। ওরকম আগে কোনো মানে ধারণা ছিল না যে এরকম করতে হয়, ওরকম করতে হয়, সেটাও জানি না। তারপর আমি ওকে জিজ্ঞেস করলাম যে আমাদের কি সাক্ষী লাগবে না, কোন সমস্যা হবে না? বলছে না, সাক্ষী লাগবে না, কারণ হচ্ছে উকিলটা আমার পরিচিত তো, আমার ফ্রেন্ড তো, এই জন্য লাগবে না। তো বললাম এটা যদি কোনো প্রবলেম হয়, সে না হবে না, কোনো সমস্যা নাই। তারপর আমি অ্যাডভোকেটকে বললাম যে আমি কি এক কপি পেতে পারি না এখান থেকে? বলছে দেখো এখনো তো কাজ শেষ হয় না, কাজটা বাকি আছে, ম্যাজিস্ট্রেটের সিগনেচার লাগবে, দেন আমি আপনাকে একটা কপি দিতে পারবো, বাট আমি এখন দিতে পারছি না। তো আমি ঠিক আছে, ওকে ফাইন, যেহেতু ও আছে, আমি আর এটা নিয়ে আমি আর কোনো টেন্স করি নাই আর কি। হ্যাঁ, ওরা ওখান থেকে বের হয়ে আমরা একটা হোটেলে গেলাম, রেস্টুরেন্টে গেলাম, অনেক খেলাম, কিছু বিয়ে করেছি যেহেতু। আপনি কি কপিটা পরবর্তীতে পেয়েছিলেন এখন পর্যন্ত? না, আপনি এখন স্টিল ইউ ডোন্ট হ্যাভ এনি কপি। ওকে, খাওয়া দাওয়ার পরে কি হলো?
পরে ওখান থেকে উনি চলে গেল ওনার চেম্বারে, আমরা বের হলাম, বের হয়ে বাসে উঠলাম। বাসে উঠে আমি এতটা ক্লান্ত লাগছিল আমার, সারা দিন একটা গেছে, মেন্টাল টেনশন, যদিও কোনো ফিজিক্যালি কোনো টেনশন হয়নি, ইরিটেশন হয়নি, তো মেন্টালি টেনশন যেটা আর কি বেশি। তো আমাকে বলতেছে আজকে অনেক বেশি ভালো লাগছে, অনেক বেশি, অনেক বড় একটা কাজ আজকে শেষ করলাম, তোমাকে আমি সারা জীবনের জন্য পেলাম, আর কোনোদিন হারাতে হবে না। আমার এত ভালো লাগছিল, আমি বাসে যে আছি এটা আমার খেয়ালই ছিল না, আমি ওর বুকে মাথা রেখে আমি ঘুমিয়ে ঘুমিয়ে আসছি সারাটা। সদরঘাট থেকে একদম ফার্ম গেট পর্যন্ত ওভাবে আসছিলাম, আমি জানি না কখন ফার্ম গেট পৌঁছাইছি। পরে আমাকে জাগাইতেছে, ও বলতেছে ও আচ্ছা সরি, এর মধ্যে আমার আবার বাড়ি থেকে ফোন আসছে, আমার মা ফোন দিছে, বলছে এই তুই কোথায় আসছিস রে, হোস্টেলের না তুই? বলছে না মা, আমি তো বাইরে, আমি একটু বাণিজ্য মেলা আসছি, তখন বাণিজ্য মেলা চলতেছিল। বাণিজ্য মেলা তুই কার সাথে আসছিস তুই? ও আবার কথা বলতেছিল, তো ওর কথা শুনছে আমার মা, পাশেও কথা বলতেছিল, বলছে তোর সাথে কে, কোন ছেলে আছে? আমি বলছি না কোনো ছেলে না, বাসে তো অনেক ছেলে থাকে, ওখানকে তুমি শুনছো মনে হয়। কিন্তু মা তো ঠিকই বলছে না, তুই নিশ্চিত কোন ছেলের সাথে তুই ঘুরতেছস, তুই হেরে দে, এভাবে বলতেছে আমাদের ভাষায়। পরে বললাম যে না মা তুমি বিশ্বাস করো, আমি কারোর সাথে না, আমার পাশে আরো অনেকজন লোকজন আছে, ওদের কথা তুমি শুনছো, এটা ওভাবে ফোনটা মানে কেটে দিলাম। তো পরে তো ফার্ম গেট আসার পর This track was downloaded from FusionBD.com. বলতেছে তুমি যাও বা তুমি হোস্টেলে যাও, আর টেনশন করো না এটা নিয়ে, আমি একটু কাজ আছে, আমি কাজে যাই, এভাবে। তখন বাজে হচ্ছে 5টা এরকম বাজে আর কি আসার সময়। পরে আমি হোস্টেলে গেলাম, হোস্টেলে গিয়ে রিল্যাক্সে, কিন্তু ওদিন আমার এত হাসি পাচ্ছিল, খুব ভালো লাগছিল। এই কথাটা তো কেউ জানে না, আমি যে বিয়ে করতে যাচ্ছি এটা কেউ জানে না, ওই যে রত্না আছে তাকেও পর্যন্ত বলিনি আমি, ওর সাথে এত ভালো রিলেশন, কারণ এটা সিক্রেট থাকতেই হবে, যেটা আমাদেরই সুবিধার্থে, এই জন্য আর কি। তো পরে ও আবার ওই দিন আবার আসলো, আসার পরে আমরা রত্না, আমি আর ও ইয়েতে গেলাম, ধানমন্ডি লেকে গেলাম, ওখানে 3 জনে বসছিলাম। বসে এখন রত্নাকে ওদিন বলছি যে দেখো আমরা আজকে এই কাজটা করেছি। তারপর ও বলতেছে দিদি তুমি এই কাজটা করছো, ভালো হয়েছে। সেও তো আমার মতো পাগলাটি টাইপের, তো এর জন্য সে একটু সাপোর্ট করেছে আর কি। খুবই ভালো হয়েছে, এভাবে আর কতদিন থাকা যায়, কোনো দরকার নেই। যাকে ভালোবাসা যায় না তাকে আবার কি বিয়ে করবা, সে যতই বিদেশ থাকুক না কেন, এরকম। তো এরকম ভাবে আমারও আরেকটু সাহস হলো। তো 3 জনে বসলাম, বসে অনেকক্ষণ গল্প করলাম, বসে তারপর ও চলে গেল, আমি আর রত্নার হোস্টেলে গেলাম। ওরকম ভাবে চলছিল, ভালোই যাচ্ছিল। কিন্তু এর মধ্যে জানাজানি হয়ে গেল যে আমার নাকি বিয়ে হয়েছে। কোথায় জানাজানি হলো? বাড়িতে। ওকে, মানে খাগড়াছড়িতে? হ্যাঁ, যে আমি নাকি বিয়ে করেছি অমুক একটা ছেলেকে, হ্যান ত্যান। আমার মা তো আমাকে ফোন দিয়ে সাথে সাথে বললো এই তোরে তো মানুষ দেখছে, তুই শাড়ি পরছস, তুই শাড়ি পরে তুই রিক্সাতে উঠছস, তোরে তো সবাই দেখছে ওরকম ভাবে। আমি বলছি না এটা মিথ্যা কথা, তোমার কে বলতেছে এগুলো, কোনো দিন না। তুমি জানো না আমার কত ফ্রেন্ড, ইউনিভার্সিটি লাইফে কত ফ্রেন্ড ছিল, আমি তাদের সাথে মিশি, ব্যাস এটাই হচ্ছে কথা। তারপর বলছে তুই ওর সাথে এত ভালো করে কথা বলিস না কেন, মানে ওই বাইরের ছেলেটার সাথে, ওর সাথে তুই ইয়ে করে কথা বলিস কেন, এভাবে বলতেছে। তারপর আমি বললাম যে না কই কথা বলি তো, কেন কথা বলবো না, হ্যান ত্যান এগুলো বলে আমি কোন রকমের পারি করতাম আর কি। ঠিক আছে, তো ওকে বললাম এখন কি করবো তাহলে একটু বলো তো, এখন বলতে হবে এখন। তখনও কিন্তু আমি ওই ছেলেটাকে না করি নাই আর কি। হ্যাঁ, তখন না করার আগে কিন্তু আমরা বিয়ে করে ফেলেছি। এর মধ্যে ওর সাথে আমার আবার ঝগড়া হইতো, অনেক ঝগড়া হইতো। একদিন সে আমাকে বললো দেখো তুমি যদি না বলো তোমার এই যে বিয়ের সব কাগজ কিন্তু তোমার মায়ের নামে কুরিয়ার করে পাঠাবো, তখন তোমার খবর হয়ে যাবে। এটা লিজন আপনাকে বললো যাকে আপনি বিয়ে করেছেন? হ্যাঁ বললো সে। তারপর এই তো আমি বলছি না তুমি এগুলো বলতেছো কেন, আমি তোমাকে বিয়ে করেছি, তোমার কাছে থাকবো, তুমি এগুলা নিয়ে এত ইয়ে, আমাকে সময় দাও, সময়ের ব্যাপার আছে না। ওরা হুট করে এখন যদি মেন্টালি একটা ইয়ে হয়ে যায় তখন কি করবো আমি, দেখা গেলো আমরা যদি নিয়ে যাই তখন তুমি কি করবা। বলছে না তোমার কোনোদিনও নিতে পারবে না, কোনোদিনও না, তুমি আমারই থাকবা, এভাবে বলতো সে। ওরকম ভাবে আবার মাঝে মাঝে ঝগড়া হতো, কান্নাকাটি হতো, এই হেন টেন এগুলা। পরে ফাইনালি যেটা হলো, আমার মা আর আমাকে হোস্টেলে রাখবে না। এখন বলতেছে তোর ড্রাইভিং ও শেখা শেষ, কম্পিউটারের শেখা শেষ, সবকিছু শেষ, তুই এখন বাড়িতে আস, তোর বাড়িতে। আমি বলছি না আমি এখানে ক্যারিয়ার করবো। আমি বলছি ঢাকায়, আমার সব ফ্রেন্ডরা ঢাকায় আসছে, আর আমি এখন ঢাকা থেকে আমি ওখানে যাবো, এটা কিভাবে সম্ভব? আমি ঢাকায় আমি এখানে চাকরি করবো, যতদিন আমি বাইরে না যাই এখানে আমি থাকবো, এরকম বলছি আর কি। যে বলে ওরভাবে কতদিন ছিলাম। পরে এর মধ্যে আবার আমাকে ভার্সিটিতে যেতে হলো,
ইয়ের জন্য, সার্টিফিকেটের জন্য আর কি, সার্টিফিকেট আনতে হবে, মাস্টার্স এর সার্টিফিকেট। বাড়ি থেকে আমার মনে আছে বাড়িতে আমি 2 দিন ছিলাম, মাত্র 2 দিন থাকার পর আমার আর ভালো লাগতেছে না, আমি বলছি আমি ভার্সিটি যাবো, আমার হল যেতে হবে। তারপর যতদিন লাগে আর কি, মোস্ট প্রবাবলি 10 দিন এরকম লাগছিল আমাদের ভার্সিটি থেকে। ওখানে একটু ব্যাপার স্যাপার আছে, অফিসিয়াল ব্যাপার স্যাপার আছে সার্টিফিকেট উঠানোর জন্য। তো পরে ওখানে গেলাম, ওখানেও অনেকেই আমার পরিবর্তনটুকু বুঝতে পেরেছে আর কি, যে আমি মনে হয় কিছু একটা করেছি। আমার তখন কিছু একটা করেছি, আমার সব সময় আমি একটু টেনশনে থাকতাম সব সময়। কিন্তু এর মধ্যে আমি শুধু একজনকে বলেছি, সেটা হচ্ছে আমার বান্ধবী সুমি, ওকে বলেছি যে আমি এই কাজটা করেছি। আর কেউ জানে না। তো এর মধ্যে তো আবার ঢাকায় আসলাম, ঢাকায় ট্রেনে করে আসছিলাম। আমার আরেকটা বান্ধবী ছিল সুরভি, ও আর আমি। তারপর ও আমার হাজবেন্ড আমাকে রিসিভ করেছিল থেকে এয়ারপোর্ট। পরে এই তো এভাবেই চলতেছিল ভালোই, ফেব্রুয়ারি মাসটা খুব ভালো চলছিল। পহেলা ফাল্গুনে আমরা ঢাকা ভার্সিটি বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামে গিয়েছিলাম। ওকে, আপনি রিনি, যিনি তার জীবনের গল্প বলছেন আমাদেরকে। রিনি, আমরা সংবাদের আগে ছিলাম হচ্ছে আপনি ঢাকাতে আসলেন, আবারও ঢাকাতে আসলেন এবং এই পর্যায়ে ছিলাম যেখান থেকে ছিলাম, আপনি সেখান থেকে শুরু করুন। আচ্ছা, এরপরে আমার ফ্যামিলি জানলো যে আমি এরকম করেছি। তো আমি তো যতটা সম্ভব আমি জানলোটা কিভাবে, আপনি যে যাকে লাভ করেন তাকে যে বিয়ে করেছেন এবং সেটা যে আপনার পরিবারে জানলো, সেটা তো গেস করেছিল প্রথমে, কিন্তু একবার ফাইনালি জানলো কিভাবে? প্রথমে আসলে আমি যে এলাকাতে থাকি ওই এলাকায় আমাদের এলাকার অনেক ছেলে পোলাপাইন থাকে আর কি, পোলাপাইন লোকাল যেটা বলে থাকে। ওরা হয়তো আমাদেরকে দেখছে, আসলে আমরা অনেক বেশি মেলামেশা করা শুরু করেছি আর কি, যে এখানে যেতাম ওখানে যেতাম, ওকে আমি নিয়ে যেতাম এই সেই। তো যার কারণে এগুলো সবাই অনেক কেউ না কেউ আমাকে ফলো করতো যে আমি কোথাও যাচ্ছি, কি করতেছি, টাইম টু টাইম। এগুলো আমার ফ্যামিলিতে সবকিছুই বলেছে। তো যার কারণে আমার ফ্যামিলি আমার উপর আরো বেশি একদম করা শুরু করছে। ঠিক আছে, তো ফাইনালি যেটা হলো জানুয়ারিতে আমি ওই ছেলেটাকে একদমই টোটালি অ্যাভয়েড করা শুরু করছি, যে আমি আর না, যার সাথে আপনার এনগেজমেন্ট হয়েছিল, আর না, সম্ভব না। তো ফেব্রুয়ারি তো আসলো, যে আমরা বিভিন্ন গেলাম, পহেলা ফাল্গুনে বিভিন্ন প্রোগ্রামে গিয়েছি, ও আমাকে নিয়ে গেছে। তারপর 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে আমার মনে আছে 2010-এ, ভ্যালেন্টাইন্স ডে তে আমরা গিয়েছিলাম হচ্ছে আশুলিয়াতে গিয়েছিলাম। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আশুলিয়া যাব, তো আমাকে বলল আজকে আমরা আশুলিয়া যাব, তা আমাকে নিয়ে গেছে। ওই দিন আমি ওই ছেলেটাকে বলেছি যে আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব না, আপনাকে বিয়ে করা সম্ভব না, আপনি কাইন্ডলি আপনার ফ্যামিলিকে বুঝান আর আমি আমার ফ্যামিলিকে। তো এখন ওই ছেলে কি করেছে, সাথে সাথে আমার মা বাবা সবাইকে জানিয়েছে যে এরকম আমি এরকম করছি, এই অবস্থা, আপনারা কিছু একটা করেন। তো যেটা হলো ওরকম চিন্তার মধ্যে আমাদের দিনটা অনেক ভালোই গেল, ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসার দিন ভালোই গেল। তো বিকেলের আগে আমরা চলে আসলাম। এর মধ্যে কিন্তু অনেক কিছুই হয়ে গেছে, আমাকে ফোন দিচ্ছে বারবার বাড়ি থেকে। তারপর তখনকার আমার শাশুড়ি, আমার মাদার ইন ল যেটা, উনি আমাকে ফোন করছে। তো আমি বিভিন্ন ভাবে অ্যাভয়েড করছি। ফাইনালি যেটা হলো, আমি মাকে বললাম, মা আমার পক্ষে এই বিয়েটা করা সম্ভব না, আই এম সরি। তো আমার মা বলল কেন? আসলে সম্ভব না, কারণ আমি আর চাচ্ছি না তোমাদেরকে রেখে আমি বাইরে যাব, বিদেশ যাব, এটা আমার পক্ষে। তখন আপনি বলেননি যে আপনি যাকে লাভ করেন তাকে বিয়ে করেছেন? এটা তো কোনোদিনও বলতে পারিনি, কারণ হচ্ছে তো এটা তো আগেই বলেছি কি সমস্যা, এটা আপনাদের গোত্র থেকে কোনোভাবে এটা মেনে নেবে না। তো যাই হোক, ওরকম ভাবে আমি মাকে বলে এটা সেটা বলে যে আমি এখানে থাকবো, এখানে আমি ক্যারিয়ার করব, হ্যান ত্যান, আমার কি এডুকেশনাল কোয়ালিফিকেশন কি, এর মধ্যে কিন্তু আমাদের রেজাল্টও হয়েছে যে আমি ফার্স্ট ক্লাস পেয়েছি, সবকিছু হয়েছে। তো আমি বিভিন্ন জায়গায় অলরেডি আমি ট্রাই করতেছি যে ব্যাংকে হ্যান ত্যান কোথাও আর কি। তারপর কি হলো, ফেব্রুয়ারি 20 তারিখে আমার মা বাবা দুজনেই আসলো, আমাকে কোনো কিছু না বলে, একদম ঢাকাতে। আমাকে কোনো কিছু না বলে আসলো, আমাকে চলে যেতে হবে হোস্টেল থেকে, আমাকে রাখবে না আর এখানে, আমার সবকিছু শেষ, সব কোর্স টোর্স কমপ্লিট করা শেষ, এখন আমাকে ঢাকা থেকে বাড়িতে নিয়ে যাবে। তা আমি তো ওকে বললাম, ঠিক, আমি মাকে বললাম যে হ্যাঁ আমি যাব, কিন্তু আমাকে একটা দিন সময় দাও, আমার তো জিনিসপত্র আছে, আমি এগুলো গুছাতে হবে। আচ্ছা না, তোমার কোনো কিছু গুছাইতে হবে না, তোমার আজকেই সবকিছু করে আমরা গাড়ি একটা ভাড়া করে আমি চলে যাবো, এরকম। তো আমি ওকে বললাম যে দেখো আমার বাবা আসছে, এখন কি করবো? তারপর সে বলছে ঠিক আছে তুমি তাহলে একটা জায়গায় আসো, ওখানে আমরা দেখা করি। ওই দিন ওর সাথে আমার দেখা হয়েছিল কিছু সময়ের জন্য।
তারপর আমাকে বললো সমস্যা নেই, আমার পরীক্ষা তো শুরু হবে, এই পরীক্ষাটা তুমি বাড়িতে থাকো, 1 মাস বাড়িতে থাকো, এরপরে আমরা বাসা নিয়ে আমরা থাকবো, এরকম ভাবে আর কি বাসা নিব। তো পরে আমি বাড়িতে গেলাম, অনেক মন খারাপ করে বাড়িতে নিয়ে গেল আমাকে। কোন রকমে মনে হয় আমি 26 দিন ছিলাম বাড়িতে, 1 মাসও থাকতে পারিনি। ওই পরীক্ষার একটা বাকি ছিল আবার। এর মধ্যে তো আমি ওর সাথে কন্টিনিউ ফোনে কথা হতো, কন্টিনিউ। এর মা আমার এটা লক্ষ্য করেছে যে আমি কারো না কারোর সাথে আমি ইনভলভ হয়ে গেছি। তারপর আমাকে মা একদিন জিজ্ঞেস করলো, মানে সবসময় তো জিজ্ঞেস করে আমি অ্যাভয়েড করি আর কি, যে না এমনিতে ফ্রেন্ডের সাথে কথা বলি, হ্যান ত্যান এগুলো বলে। তারপর এমনও দিন আসছে যে ফিস করে কথা বলতে হয়েছে, আর মানে ফোনটা আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছিল এরকম। তারপরে আমি বললাম যে ফোন কথা বলা একটু কমাই দিই। এর মধ্যে সে আমাকে টাকা পাঠাইছে, কুরিয়ারে করে টাকা পাঠাইতো আমারে। আমার বলছে তুমি এখন আমার বউ, তোমার বাবা আমার কাছ থেকে কোনো টাকা নিবে না, এখন আমি এখন ইয়ে করবো। তো যাই হোক, ও আমাকে টাকা পাঠাতো 1000, বাড়ি যাওয়া পারি আর কি বাড়িতে। ওরকম ভাবে আমি কোন রকমে আমি সুযোগ খুঁজতেছিলাম যে আমি বাড়ি থেকে আমি চলে আসবো বেগেন। তো মাকে বললাম, মা দেখো আমার একটা ইন্টারভিউ ডেট পড়েছে এরকম একটা ইয়েতে, আমার তো ঢাকায় যেতে হবে। আমার মা বলতেছে না, তোর ঢাকায় যাইতে হবে না, তুই এখান থেকে তুই চাকরি করবি। আমার মা বলে টাকা দিলে কোনো সমস্যা হয় না, এখন তো ইন্টারভিউ ভালো যে বিভিন্ন ইয়েগুলো আর কি, ওগুলাতে বলে কি টাকা দিলে এখন কোনো কিছু হয় না, টাকা দিলে এখন এই সবকিছু হয়, এখন তোমার কোনো কিছু করতে হবে না। মানে আমার টোটালি হচ্ছে আমাকে ঢাকায় ছাড়বে না এরকম, যেহেতু বুঝতে পেরেছে যে আমি এরকম একটা ইনভলভ হয়ে যাচ্ছি। তো ফাইনালি যেটা হলো, বাড়িতে ওই দিন কেউ ছিল না, আমি আমার লাগেজ নিয়ে আমি চলে আসলাম। আমি শুধু আমার ভাইকে বলে আসলাম, দেখ আমার একটা ইন্টারভিউ ডেট পড়েছে, আমার 2 দিনের মধ্যে আমি ঢাকা জানাইনি। তো পরে আসার পরে ওরা বাসায় আসার পরে হয়তো ভাবছে যে আমি ওদের সাথে যোগাযোগ করবো, কিন্তু আমি ঢাকায় এসে ওদের সাথে যোগাযোগ করিনি, আমার ফোন নাম্বার বন্ধ করে দিয়েছি। এর মধ্যে আমি আবার হোস্টেলে উঠলাম, আগের হোস্টেলে উঠার পরে এর মধ্যে জানাজানি হয়ে গেছে আমি নাকি ওই ছেলেটাকে বিয়ে করে আমি সংসার করতে আসছি, হ্যান ত্যান এগুলা। তো জানাজানি হয়ে গেল। তো আমাকে অলরেডি চোখে রাখতো, ফলো করতো আর কি এখানকার ছেলে এগুলো। এখানকার ছেলে বলতে আপনি আসলে কোন ধরনের ছেলের কথা বলছেন? আপনাদের কমিউনিটি? হ্যাঁ, আমাদের কমিউনিটি। আপনাদের কমিউনিটি যে ছেলেগুলো সেগুলো চাইতো না যে আপনি বাঙালি ছেলের সাথে মেশেন? তো ফাইনালি যেটা হয়েছে, ওটা তো জানাজানি হয়েছে, আমি বিয়ে করেছি। এটা কেউ না কেউ হয়তো দেখেছে যে আমি শাড়ি পরেছি, এটা তো সত্যি কথা, যদিও আমি অস্বীকার করেছি, কিন্তু এটা তো সত্যি কথা। তো যেটা হলো, আমাকে এর মধ্যে একটা হোস্টেলে রাখলো সে, আমি বলতে চাচ্ছি না লোকেশনটা, ফার্মগেটের কাছাকাছি। তো যাই হোক, একটা হোস্টেলে রাখলো, ওখানে আমি মাত্র 3 দিন ছিলাম। মানে এর মধ্যে আমার আবার একটু সমস্যা হয়েছিল, দাঁতের সমস্যার কারণে সে আমাকে ধানমন্ডিতে একটা হসপিটালে নিয়ে গেল, ডেন্টাল ক্লিনিকে আর কি। তো ওখান থেকে অ্যাপয়েন্টমেন্ট সবকিছু নিলাম, ড্রেসিং করালাম। তারপরের দিন ছিল আমার হচ্ছে দাঁত করার আর কি, রুট ক্যানেল। পরে 2 তারিখ, ওটা ছিল এপ্রিলের 2 তারিখে। কিন্তু এর আগে আমাকে বাড়ি থেকে জানানো হলো যে তোমার মা অসুস্থ, ব্রেন স্ট্রোক করেছে, ঢাকা থেকে, মানে ঢাকায় করেছে, রেফারেন্স করেছে যে কোনো একটা হসপিটালে। তো আমি এটা শোনার পর তো আমি অনেক বেশি টেন্স হয়ে গেলাম, হায় কি হলো, আমার জন্য তো এগুলো হচ্ছে, আমার টেনশনের কারণে। তো আমি ওকে বললাম, দেখো আমার মা নাকি এরকম হয়েছে, আমার খুব দেখতে ইচ্ছে করতেছে। তো ও বললো, শোনো, এটা নাটক হতে পারে, নাটক, আমি আগে গিয়ে দেখি, তারপর তুমি যাও, এমনও হতে পারে তোমাকে ধরার জন্য, কারণ তুমি যে করে আসো এই জন্য। তারপর আমি বললাম যে না, এটা হতে পারে না, এটা যদি আমি তো সত্যি যদি আমি তো করে আসি। তারপর বাবার সাথে সারা রাত কথা বলছি, বাবা আমাকে বিভিন্ন ভাবে কনভিন্স করলো, তোর মাকে দেখতে যাইস, আমি তো আসতে পারলাম না, হ্যান ত্যান কত কিছু বলে। পরে ওই দিন সকালটা কোন রকমে পার করলাম, দুপুর আর পার করতে পারলাম না। এদিকে আমার ভাই ফোন দিচ্ছে, তুই আয় এক্ষুনি আয়। ওটা আমার কাজিন ছিল, বড় ভাই। তো ও বলতেছে আমি একটা কাজের মধ্যে ব্যস্ত আছি, মানে আমার হাজবেন্ড বলতেছে আমি একটা কাজের মধ্যে ব্যস্ত আছি, তুমি একটু ওয়েট করো বিকেলটা পর্যন্ত, আমি দেখে আসি, তারপর আমরা দুজনে একসাথে যাবো যদি সেরকম কোনো কিছু হয়। আর রোজ তোমার এখন যাওয়ার প্রয়োজন নেই, কারণ তুমি অনিরাপদ, এরকম। তো আমি আর ওর কথা শুনি নাই, অবাধ্য হয়ে আমি গেছি আমার দাদার সাথে মোটরসাইকেলে করে। উনি আমাকে কি করলো, উনি ওই হসপিটাল সব ঘুরে নিয়ে এসে আমার কাজিনের বাসায় নিয়ে গেল। দেখলাম যে ওখানে আমার মা আছে, কাকা আছে, সবাই পিসিমা সবাই আছে ওখানে। এই অবস্থা। তখনই আমার মার সাথে সাথে আমার মোবাইলটা ক্রোক করলো। আমি তো তখন, আপনার মা ব্রেন স্ট্রোক করেন না, এটা জাস্ট একটা নাটক ছিল আমাকে ধরার জন্য, যেহেতু আমি লোকেশনটা দিচ্ছি না।
এই জন্য পরে আমি বুঝলাম যে ও আচ্ছা আমার মোবাইল ক্রোক আছে, তার মানে এখানে সামথিং প্রবলেম, তার মানে আমাকে আজকে নিয়েই যাবে যেভাবে হোক। তো আমি কি করলাম, আমিও তো আমার মায়ের মেয়ে, আমি কি করলাম, ওর মোবাইল থেকে ও বাথরুমে মনে হয় কোথাও গিয়েছিল, ওখান থেকে মোবাইলটা নিয়ে আমি কোন রকমে ওকে এসএমএস করলাম, এনি হাউ তুমি এক্ষুনি আমার হোস্টেলের সামনে আসো, আমাকে নিয়ে যাও, আজকে আমাকে বাড়িতে নিয়ে যাবে, তুমি যেভাবে পারো আসো। ওটা মেসেজ করলাম, আমি ডেঞ্জার। তো এখন আমি চিন্তা করতেছি কিভাবে যাবো এখান থেকে। তো আমাকে বলতেছে তোর জিনিসপত্র নিয়ে আসতে হবে, যা তুই হোস্টেলে তুই যা, এই আমিও তোর সাথে যাবো, আমরাও তোর সাথে যাবো, তুই যা নিয়ে আয়। তো এখন আমি বলছি সেই সময়টা যদি মানে আমি জানি না সামনের দিকে স্টোরিটা কি, সেই সময়টা যদি আপনাকে নিয়ে যাওয়া হতো, মানে কি ধরনের ফিউচার, কি ধরনের ভবিষ্যৎ আপনার জন্য অপেক্ষা করতো আপনার কমিউনিটিতে? আমি বলছি এটা তো বলার অপেক্ষা রাখে না। যাই হোক, সেটা হচ্ছে পরে গেলাম কোন রকম একটা দোকান, ফোন ফিক্সের দোকান থেকে আমার কাছে যে টাকা ছিল সব টাকাগুলো বা ক্যাপচার করেছে, নিয়েছে। পরে 5-10 টাকা এরকম ছিল মনে হয়। 1 মিনিট ওকে ফোন দিছে একটা ফোন ফিক্সের দোকান থেকে, তুমি যেভাবে পারো গাড়ি নিয়ে তুমি আসো আমার হোস্টেলের সামনে, যেভাবে পারো। তো হোস্টেলে গেলাম আমি, এই রুম থেকে ওই রুম থেকে করতে করতে টাইম পাস করতেছিলাম, মানে ওই টাইমের মধ্যে সে যেন চলে আসতে পারে। তো এর মধ্যে আমার একটা বান্ধবী ছিল, মানে বান্ধবী না হোস্টেলের আর কি পরিচিত, ওকে বললাম যে তোমার ফোনটা থেকে একটু আমি তোমার ভাইয়াকে একটু ফোন করি। তারপর সে বললো যে আমি তো হোস্টেলের সামনে ওই যে গেটে আসছি এটা নিয়ে, এখন আমি কিভাবে যাব? আমার উপরে আছে হচ্ছে আমার মা আর পিসিমা, আর নিচে আছে হচ্ছে আমার দাদা, আমি কিভাবে যাব? পরে আমার মা আর পিসিমাকে একটা রুমে বন্দি করে আমি অন্য দরজা দিয়ে বের হয়ে আমি চলে গেছি। চলে যাওয়ার পরে নিচে দাদা বলতেছে এই তুই কই যাস? এই তো সামনে যাইতেছি, তুই আয় পিছন পিছন, তুই বাইকে উঠ। আমি বলছি না আমি উঠতে পারবো না, আমি হাইটা যেতে পারবো, কোনো সমস্যা নেই। পরে তো ও সামনে আছে, মানে 10 হাত দূরে আছে আর কি, কিন্তু আমার মনে হচ্ছে কত দূর আছে, আমার মনে হচ্ছে এখনই আমি ওর কাছে পৌঁছে যাই, এরকম মনে হচ্ছিল। ও আমার দিকে তাকিয়ে আছে, আমার মনে আছে এখনো সে একটা টিয়া কালারের শার্ট পরেছিল। তারপর গেলাম, সিএনজি ভাড়া করে আসছিল, সিএনজিতে উঠলাম, উঠার পর একটু মনে হয়ে গিয়েছে, যাওয়ার পরে আমার দাদা আমাদেরকে ধরে ফেললো, সিএনজিটা করলো, আটকানোর পরে সিএনজি ওয়ালা বলতেছে এখানে মনে হয় সমস্যা আছে, ভাইজান আপনারা নামেন, আমি আপনাদেরকে আর নিতে পারছি না। এখন কিচ্ছু করার নেই, বাধ্য হয়ে আমরা নামলাম, দুজনের হাত শক্তভাবে ধরে আছি। সে আমাকে বলতেছে কোনোভাবে তুমি আমার হাত ছাড়বে না। তারপর আমি তো কান্না শুরু করে দিচ্ছি ওখানে। আমার মা পিসিমা অলরেডি চলে আসছে। এখন আমরা বলতেছি, তারপর আমার ভাই বলতেছে এই আমার হাজবেন্ডকে বলতেছে তুই এরে কোথায় নিয়ে যাস, তুই আমার বোনটারে তুই কোথায় নিয়ে যাস? হ্যাঁ, তারপর চিল্লাচিল্লি করতেছে, এই ভাই লোকজন শোনেন, আমার বোনটারে সে ধরে নিয়ে যাইতেছে, এরকম ভাবে মানুষজন জোর করতেছে। তারপর অনেকেই আসছে, দোকানদার কত কিছু আসছে ওখানে, যারা ছিল পথচারী তারাও আসছে। পরে আমি বললাম যে না ও আমাকে ধরে নিয়ে যাচ্ছে না, আমরা বিয়ে করেছি, দুজনকে অনেক ভালোবাসে, আমরা চলে যাচ্ছি, ওরা আমাদেরকে ডিস্টার্ব করছে। তারপর এর মধ্যে ওরাও একটু হলো, হ্যাঁ ওরা তো ভালোবাসে, তারা চলে যাক এরকম ভাবে। কিন্তু এর মধ্যে আমার ভাইটা করলো যেটা বলে আর কি, যে না ও কিন্তু অমুক ধর্মের, মানে অমুক এভাবে বুঝাইছে। তারপর ওই লোকগুলো আরো বেশি হয়ে গেল। তারপর বলে যে ঠিক আছে এখানে একটা ব্যবস্থা করতে হবে, বিচার করতে হবে। অমুক ধর্মের মানে ছেলেটার রিলিজিয়নের, হ্যাঁ। এটা কেন বললো? যাতে লোকজন তার উপর জোর হয়, এটা হয় যেন আমাকে আটকে রাখতে পারে। ঠিক আছে, তো আমি বললাম যে এটা বলার পর লোকজন কি করলো? হ্যাঁ, লোকজন ঠিকই তাই করলো, এরকম করলো যে এখানে তো মুরব্বী আছে, যেহেতু ওই মেয়েটা এখানেই থাকে তাহলে তো নিশ্চয়ই এলাকারই একটা সমস্যা, সো এটা আমরা এভাবে করবো, লোকজনগুলো বললো। মানে আপনার বরের উপরে তারা চড়াও? হ্যাঁ, চড়াও হলো। ঠিক আছে, পরে ওখান থেকে আমরা দৌড়ে একদম দুজনকে ধরছি একদম সিনেমেটিক কাহিনীর মতো। পিছনে ওরা আসতেছে দৌড়াই, আমরা যাচ্ছি সামনে এরকম ভাবে। আমরা চাচ্ছিলাম যে কোন রাস্তা ফাঁকা থাকলে আমরা সেদিক দিয়ে বের হয়ে যাবো এরকম, কিন্তু হোস্টেলের সামনেই কাহিনী। হ্যাঁ, হোস্টেলের সামনেই। তারপর ওখান থেকে কমিউনিটি পুলিশ আসলো, আসার পরে আমাদেরকে ধরে ফেললো। ধরার পরে ওখানে একটা সালিশ কেন্দ্র আছে, ওই সালিশ কেন্দ্রে নিয়ে যাওয়া হলো আমাদেরকে দুজনকে। ওখানে তো এর মধ্যে আমাদের কাকা, যা মানে আত্মীয় স্বজন যারা আছে ঢাকায়, সবাইকে কল করা হয়েছে, সবাই আসছে। এবং আমাদের কমিউনিটির কম হলে 200 থেকে 250 ছেলে আসছে, এরকম আসছে এই ধরনের ঘটনা শোনার পরে। সব তো এখন তো যেহেতু ফোনে সবকিছুই হয়, এখন কোনো সমস্যা হয় না। তো যাই হোক, আসার পরে ওখানে আমাদেরকে রাখলো সালিশ কেন্দ্রে। ওখানকার পাড়ার মুরব্বী আসলো, চেয়ারম্যান যে আসে, তারপর আসার পরে ওরা বলতেছে সবকিছু জানাজানি হয়ে গেল। আমাকে মানে কি বলবো, জানাজানি হয়ে গেল। ওখানে জিজ্ঞেস করতেছে মেয়েটার নাম কি, হ্যান ত্যান, ছেলেটার নাম কি, সবকিছুই। তারপর বয়সটা সবকিছু জিজ্ঞেস করলো, আমরা কি করেছি, বিয়ে করেছি, সবকিছুই। তারপর এখন
ওরা বলতেছে না তারা তো ঠিক আছে, ওরা যেহেতু প্রাপ্তবয়স্ক বিয়ে করেছে এখানে তো আর বাধা দেওয়ার কিছুই নাই, আপনারা তো এখানে আর কিছু করতে পারবেন না। আমার মা বাবা মানে কাকা পিসিমাদেরকে বলতেছে। তো আমার মা কিছুতেই মানতে পারে না, কোনো রকমে এটা মানা যাবে না, আমার মেয়েকে আমি নিয়ে যাবো যেভাবেই হোক। এখন আমাকে জিজ্ঞেস করছে ওই লোকটা, মানে এত মানুষের সামনে, ওই মহিলা আপনার কি হয়? আমি তখন বলেছিলাম আমার কেউ হয় না, আমি ওনাকে চিনি না। আমি আমার মাকে পর্যন্ত অস্বীকার করেছি তখন, বলেছি না কেউ না। পরে আমাকে অনেক জোরে একটা থাপ্পড় দিল, এতগুলো মানুষের সামনে আমাকে চুল ধরে টানলো কত। আমি আমার হাজবেন্ডকে জড়াই ধরে আসছে, তো ধরে আসে এত মানুষের সামনে। আমার লজ্জা ভয় ভীতি কোনো কিছু ছিল না তখন, মানে কোনো কিছু না। আমি জানি আমাকে নিয়ে গেলে আমার কি পরিণত হবে সেটা তো আমি খুব ভালো করে জানি, কারণ আমি ছোটবেলা থেকে ওই কমিউনিটিতে বড় হয়েছি, দেখেছি এর আগেও অনেক কিছুই। তো ওটা তো, কিন্তু দুর্ভাগ্য আমাদের, যদিও সবকিছু আমাদের পক্ষে ছিল। এরপরে পুলিশ আসলো, তেজগাঁও থানার পুলিশ আসলো। আসার পরে তো পুলিশ এসেও বললো যে না ওরা তো ঠিক আছে, ওরা প্রাপ্তবয়স্ক, ওরা বিয়ে, সমস্যা নাই তো। কিন্তু মানে এখন যেটা হয় আর কি, ক্ষমতার জোর থাকলে আসলে কোনো কিছুই হয় না, আইনও এখানে হার মানে। ওই দিন ঠিক তাই এরকম হয়েছিল। আমার কাকার উপর লেভেলের একজনকে ফোন করা হলো যে এরকম এরকম সমস্যা, যেভাবে হোক আমরা ওকে রাখতে চাই, আমাদের মেয়েটাকে আমাদের কাছে রাখতে চাই। তো ওখান থেকে উপর লেভেল থেকে ফোন আসলো ওই পুলিশের কাছে, তেজগাঁও থানার ওসি ছিলেন উনি, ওনাকে ফোন দিয়ে বললো যে যেভাবে হোক মেয়েটাকে মেয়ের মায়ের কাছে ফিরে দাও, আদারওয়াইজ আপনার চাকরি থাকবে না। যে বললো সেও আপনাদের কমিউনিটির? হ্যাঁ, আমাদের কমিউনিটির। তারপর হচ্ছে তো এরকম ভাবে এখন পুলিশটাও তো যেহেতু চাকরি নিয়ে টানাটানি হয়ে গেল, স্বাভাবিক এখন সে আর আমাদের আর পক্ষে থাকতে পারতেছে না। এখন ওকে আমার হাজবেন্ডকে বললো, তো আমার হাজবেন্ড, আমি তো ওকে ছাড়তেছি না, ও আমাকে ছাড়তেছে না, এরকম ভাবে। তা এখন বলতেছে ঠিক আছে তাহলে তোমার বাবা মাকে ডাকো, ওকে বলতেছে। তো ও বলতেছে আমার তো বাবা নেই, মা আছে, মা অনেক বয়স্ক মানুষ, ওনাকে এই কথাগুলো বলা যাবে না। বলছে তাহলে তোমার ভাই তো আছে? বলছে না, ভাইকেও ডাকা যাবে না, এরকম সমস্যা, কারণ ওর ফ্যামিলিতে এগুলো এখন পর্যন্ত জানায়নি। এখনো পর্যন্ত এগুলো বলছি। তারপর এই অবস্থা। এখন শুধু ঢাকায় কি আছে, ঢাকায় ওর একটা দুলাভাই আছে, ও যে বাসায় থাকতো ওই বাসার মালিক আর কি। হ্যাঁ, দুলাভাই থাকে। তো ওনাকে ডাকা হয়েছে, উনি আসছে, মানে সমস্ত ঘটনা ওখানে সমস্ত কিছু শোনার পরে এখন এই সেই। আমি তো কিছুতেই যেতে চাচ্ছি না, আমি তো জানি। পরে আমাকে একটা রুমে বন্দি করা হলো, বন্দি রাখা হলো, ওখানে সিদ্ধান্ত নেওয়া হলো যে কি করা যাবে, এখন কি করা যাবে। আমার মাকে আমি দেখতে পাচ্ছি ও কতটা এক্সাইটেড ছিল আমার হাজবেন্ডের উপরে, বারবার এমন ভাবে তাকাচ্ছিল, মনে হচ্ছে এখনই মেরে ফেলবে। কিন্তু আমি তো জানি আমি কিছুতেই আমি ওকে করবো না। এমনও সিদ্ধান্ত নিয়েছে ওকে ওখানে নারী নির্যাতন মামলা দিবে, কিন্তু আমার জন্যই দিতে পারেনি। আমি ওখানে বাধা দিয়েছি, কারণ আমি যেহেতু আমি একটা ভিকটিম, তো পারিনি ওটার জন্য। তো এখন ফাইনালি যেটা হলো সেটা হচ্ছে আমাদেরকে বুঝানো হলো, পুলিশটা আমাকে আর ওকে একটা রুমে নিয়ে গিয়ে বুঝালো যে দেখো ও যদি না মানে তাহলে কিন্তু তোমারই সমস্যা হবে। আমার হাজবেন্ডকে বলতেছে তোমাকে কিন্তু নারী নির্যাতন মামলা অলরেডি কিন্তু দিতে চাচ্ছে, এখন দিলে তুমি জানো এখন কত বছরের জেল, তারপর রিমান্ডে নিয়ে যাবে, তোমাদের দুজনকে রিমান্ডে নিয়ে যাবে, তখন কি হবে। এখন তার সাথে একটা কাজ করো, তুমি ওকে ছেড়ে দাও, ও চলে যাক ওদের বাড়িতে, কোন রকমে একদিন সুযোগ বুঝেও পালিয়ে চলে আসবে, তখন আর কেউ আর ধরতে পারবে না, এরকম ভাবে। কিন্তু আমি কিছুতেই মানতেছি না এটা, কারণ আমি জানি বাড়িতে গেলে আমার কি অবস্থা হবে, আমি জানি সেটা। আমি বারবার বলতেছি না, ওখানে গেলে আমাকে নিলামে দিবে, ওখানে গেলে আমাকে এরকম বয়স্ক মানুষের সাথে বিয়ে দিবে, আমি জানি আমাকে মেরে ফেলবে, ওখানে এমনও হতে পারে আমাকে জঙ্গলে দিবে। আমি এগুলো অনেক কান্না করছিলাম আর বলছিলাম এসব কথা। আমি তারপরে তখনও পর্যন্ত ওকে ধরে আছি, আমার লজ্জা ভীতি কিছু করতে। নিলাম শব্দটা নিয়ে অনেকটা বলা আছে, নিলামে দেবে মানেটা কি? মানে এটা কি আপনাদের গোত্রেরই একটা নিয়ম বা এরকম কিছু একটা, যে বাঙালি কোনো ছেলেকে বিয়ে করলে এরকম? হ্যাঁ, ঠিক তাই। বাঙালি কোনো ছেলেকে বিয়ে করলে ওই মেয়েটাকে তো এমনিতেই, যদি ইনকেস যদি মেয়েটাকে ধরতে পারে, তখন সেক্ষেত্রে হয় কি, আমাদের কিছু বলতে চাচ্ছি না, এগুলো পলিটিক্যাল ইনভলভ আছে তো, যার কারণে দেখা যায় যেটা আপনি চাবেন না সেটার বিষয়ে আমাদের কোনো জন্য নেই। তো নিলামে দেয় বলতে কি, সমাজের কাছে তুলে দেয়, তখন আর ফ্যামিলির কাছে আর থাকে না ব্যাপারটা। ফ্যামিলি চাইলেও আর কোনো কিছু করতে পারে না, সমাজ যা বলে তাই। এমনও হতে পারে বয়স্ক একটা লোকের সাথে মেয়েটাকে বিয়ে দিচ্ছে, এমনও হতে পারে তাকে একটা রাখাল কিংবা রিক্সাওয়ালার সাথে বিয়ে দিচ্ছে, তাকে সাথে থাকতে হবে। আর এমনও হতে পারে মেয়েটাকে জঙ্গলে পাঠিয়ে দিচ্ছে, এরকম আমাদের রিলেশন আছে ওরকম।
তো যাই হোক, আমি বারবার এটা বলতেছি আমি পারবো না, আমি কোনোদিনও যাবো না, আমি মরে যাবো, আমি যাবো না। তারপর ও আমাকে বোঝালো, জান তুমি যাও। এখানে একটা কথা বলে রাখি, আমি ওকে জান ছাড়া আমি কিন্তু কোনোদিন ওর নাম বলি না। ওকে। তারপর ও আমাকে বলে যান, ঠিক আছে। তারপর আমি বলছি, জান আমি তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো, আমি কোনোদিন পারবো না, আমি যাব না, আমাকে মেরে ফেলবে, তুমি তো জানো সবকিছু। তারপর সে বলতেছে, জান তুমি যাও, আমি তোমাকে নিয়ে আসবো, যেভাবে হোক, 1 মাস হোক 2 মাস হোক, তুমি মোবাইলটা রাখো। ওর 2টা মোবাইল ছিল, একটা মোবাইল আমাকে চুরি করে দিছে, আমি মোবাইলটা কোন রকমে আমি একটা করে রাখলাম। এর মধ্যে কিন্তু আমাদেরকে সবাই যে যার মতো করে ভিডিও করতেছে, হ্যান ত্যান করতেছে, কত কিছু পরে। মানে ওই সময়টাতে ভিডিও করছে? হ্যাঁ, ভিডিও করছে অনেকেই। মানে আপনার যে ছেলেগুলোর কথা আপনি বলছেন, আপনার কমিউনিটির বিভিন্ন ছেলেরা এগুলো ভিডিও করতেছে, আপনাদের যে টর্চার গুলো হচ্ছে ভিডিও করছে? হ্যাঁ। ওকে। আমাকে ওখানে অনেক মারছে, ওকেও মারছে। তারপর পরে ওখান থেকে বের হলাম, অনেক কাঁদতেছি আমি জানি আমার কপালে কি আছে, কিন্তু জানি না ওর তখনকার ফিলিংসটা কেমন ছিল, আমি এটা জানি না। আমার ফিলিংসটা ছিল এটাই যে আমি ওকে হারালাম, আমার জীবন থেকে আমি হারালাম। তো গেট থেকে বের হওয়ার সময় ওকে পুলিশে নিয়ে যাচ্ছে, আমাকে আমার মা বাবা, আমার আত্মীয় স্বজন আমাকে ধরে রাখছে, আমার মা এমন ভাবে ধরে রাখছে আমি মনে আসামি। পরে ওকে ওরকম ভাবে আমি বললাম যে, জান আমি যাচ্ছি, আমি জানি তোমার সাথে আমার আর কোনোদিন দেখা হবে না আর এই জীবনে, তুমি ভালো থেকো, এটা শুধু বলছিলাম, কান্না করছিলাম। পরে ওকে নিয়ে গেল থানায়, আমি থানায় নাকি কোথায় নিয়ে গেলো জানি না, থানায় মনে হয় নিয়ে গেছে। পরে আমাকে হোস্টেলে নিয়ে আসলো, হোস্টেলে আসার পরে আমার মা অনেক মারছে আমাকে, ও অনেক মারছে, চুল ধরে এসেছে। পরে একটা পর্যায়ে আমি সেন্সলেস হয়ে গেলাম ওখানে। সেন্সলেস হওয়ার পরে আবার সেন্স ফিরে আসলো, দেখলাম যে হোস্টেলে অনেক জোরো সোরো হয়ে আছে। ওর মধ্যেও আমি ওর সাথে মানে যোগাযোগ করতে চাচ্ছিলাম, কিন্তু পারতেছিলাম না, কারণ আমার কাছে ফোন টোন কিছুই ছিল না। পরে আমি জানি, পরে ওখান থেকে সার্টিফিকেট সবকিছু নিয়ে বের হলাম, বের করা হলো আমাকে। একসাথে রিক্সায় উঠলাম, কাকা, আমি আর আমার মা আমাকে এমন ভাবে ধরে রাখছে যেন আমি রিক্সা থেকে যেন পড়তে না পারে। আমি বারবার চাচ্ছিলাম যে আমি মরে যাব। রাস্তায় অনেক বড় বড় ট্রাক গাড়ি যাচ্ছে, তো ওখানে আমি পড়ে যেতে চাচ্ছিলাম, মানে আমি নিজে থেকেই আমি বাঁচবো না আর এরকম। তো আমাকে এমন ভাবে ধরছে যে যেন আমি পড়তে না পারি এরকম। পরে বাসায় নিয়ে যাওয়ার পরে বাসায় নিয়ে যাওয়ার পরে আমি শুধু কান্না করতেছি। আমাদের অনেক লোকজন আসছে ওখানে, আমাকে অনেক কিছুই বলতেছে যে এত শিক্ষিত একটা মেয়ে, এত মেয়ে কিভাবে এই কাজটা করতে পারলো, এটা তো সম্ভব না, ওকে তো এর চেয়ে আরো বেশি করা উচিত। আচ্ছা, আমি আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে ওই সালিশ কেন্দ্রে যখন ছিলাম তখন একটা অঙ্গীকারপত্র দিতে হয়েছিল। সেটা হচ্ছে আমার মা বাবারও অঙ্গীকারপত্র দিতে হয়েছে যে মেয়েকে যদি আমরা ঘরে নিয়ে যাই, বাড়িতে নিয়ে যাই, ওর উপর মানসিক বলেন শারীরিক বলেন কোন রকমের টর্চার করতে পারবো না। আর আমার হাজবেন্ডের ওর দিতে হয়েছিল হচ্ছে এরকম যে এই মেয়েটাকে ওর বাবা মার অমতে কিংবা ওর অমতে আমি আর কোনোদিন ওকে নিয়ে আসতে পারবো না, যদি নিয়ে আসি তাহলে আমার এ ধরনের সমস্যা হবে। সিগনেচার সবকিছু দিতে হয়েছে, আমারও দিতে হয়েছে, ওরও দিতে হয়েছে। কিন্তু এগুলো তো আর কে মানে, এইসব কথা আর কে মানে, আমার বাবা মা তো মানেই নাই, অত্যাচার বলেন যেটা বলেন আর কি। কোন রকমে ওই কাজিনের বাসায় নিয়ে গেল, আমি কান্না করতেছি অনেক। আমি আমার মাকে বলতেছি, মা দেখো তোমার সাথে আমার একটা গোপন কথা আছে। তারপর মা বলেছে, কি কথা বলো, আমার সাথে কথাই বলতে চাচ্ছে না এরকম। তারপর আমি বললাম যে মা দেখো আমি 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 যাব না, তুমি আমাকে নিয়ে কি করবা, আমি তো একদম নষ্ট হয়ে গেছি। বললাম যে আমার শরীর আমার গর্ভে ওর সন্তান বেবি আসছে। আমি তো, এটা কি সত্য ছিল? হ্যাঁ, এটা সত্য ছিল, কিন্তু তখনও পর্যন্ত আমি জানতাম না আর কি যে আমার একটা ছিল আর কি। আমি বলেছিলাম এই কারণে যে আমি রেহাই পাই, তারপরও যেন আমাকে তারপর মা এটলিস্ট মেয়ে তো এরকম ভাবে যেন আমাকে করে। মানে আপনি এটা বলেছিলেন কিন্তু আপনি নিশ্চিত ছিলেন না, পরবর্তীতে সত্যই ছিল? পরবর্তীতে সত্যই ছিল। পরে ওভাবে আমাকে নিয়ে গেল। ওটা শোনার পর তো আরো বেশি ক্রেজি হয়ে গেল আমার উপর, না এই রক্তকে জীবনীও আমরা নিব না এরকম ভাবে আর কি, প্রয়োজনে আমার মেরে ফেলবে এই অবস্থা। পরে বাড়িতে নিয়ে গেল, বাড়িতে সারা রাত পাহারা দিয়ে নিয়ে গেল, পুলিশ পাহারা দিয়ে যেন ও কোনো সমস্যা কোনো করতে না পারে এরকম পাহারা দিয়ে নিয়ে যাওয়ার পরে এমনও চেষ্টা করেছি আমি, জানলা খোলা ছিল, জানলা দিয়ে আমি বাস থেকে আমি লাফ দিতে চেয়েছিলাম যাওয়ার সময়, এরকম এমনও চেষ্টা করেছি, কিন্তু ওটা পারি নাই। আমার পিসিমা সব সময় আমার সাথে একদমই টোটালি চোখের পাতা এক করে নাই, সারা রাত ওই দিন আমাকে পাহারা দিচ্ছে, গাইড দিচ্ছে। পরে ওরকম ভাবে বাড়িতে নিয়ে গেল। সকাল হলো, প্রথমে কাকার বাসায়,
কাকার বাসায় আমাকে অনেক অত্যাচার করা হলো, অনেক ভাত পর্যন্ত খেতে দেয় না, অনেক এমন ভাবে। তারপর আমার মা যখনই ওটা শুনতে পারলো যে আমি এরকম কনসিভ করেছি এই সেই, এগুলা বলতেছে তুই এরকম একটা পাপী মেয়ে, তোরে এই দুনিয়াতে রাখা উচিত না, তোরে আজকেই মেরে ফেলা উচিত, তোরে এরকম এইগুলা এই রক্তগুলা অজাতের রক্ত এন তেন এগুলো বলে বলে অনেক কিছু বকা দিচ্ছে আমাকে, অনেক কিছুই। মানে আমাকে গোসল করতে দিচ্ছে না, আমাকে ভাত খাইতে দিচ্ছে না, আমি কি অবস্থার মধ্যে মার তার, আমার চুল টুল একদম এলোমেলো সব, অনেক কিছু এই অবস্থা, কাপড় চোপড় ছিঁড়া। এর মধ্যে বাথরুমে গেলাম, বাথরুমে গেলেও সাথে সাথে আরেকজন যাবে এই অবস্থা। যেন আমি ওরা ধারণা করেছিল যে আমার কাছে ফোন আছে কিনা, ফোন আছে, বাট আমি বডি চেক করতে দিই না ওদেরকে, যার কারণে ওরা আমার কাছে মোবাইল যে ছিল সেটা ওরা ধরতে পারেনি। তো এর মধ্যে বাথরুমে গিয়ে আমি ওর সাথে ফিস ফিস করে কথা বলতাম, মেসেজ দিতাম এরকম ভাবে, কিন্তু ফোনটা তো হ্যাম্পার হচ্ছিল, যে পানি ইয়ে হচ্ছিল, ভিজে যাচ্ছিল, তার কারণে। তারপর ওভাবে আমাকে বাড়িতে নিয়ে গেল, প্রথমে তো কাকার বাসা থেকে রাত্রে আমাকে বাড়িতে নিয়ে গেল, যেন এলাকার তো জানাজানি হয়ে গেছে। বাড়িতে নিয়ে যাওয়ার পরে আমাকে অনেক মারলো, কাকাই মারছে আমাকে, মা মারছে। পরে এভাবে আমার বন্দি জীবন শুরু হলো। প্রায় 7 মাস ছিলাম বন্দি, একদম পৃথিবীর থেকে বাইরে, গৃহবন্দী যেটা বলে। এর মধ্যে ওর সাথে আমার যোগাযোগ হতো, ফোনে যোগাযোগ হতো, টাইম টু টাইম সবকিছুই বলতাম, ও জানার চেষ্টা করতো সবকিছু। এর মধ্যে ফোনটা আবার নষ্ট হয়ে গেল, পানি যেহেতু ভিজে গেছে, ডিসপ্লে নষ্ট হয়ে গেল। তারপর কিভাবে কি করা যায়, এখন আমি কি করব, আমাকে সাহায্য করার তো কেউ নাই, আমাকে কে করবে। এর মধ্যে অবশ্য আমি অনেকের হেল্প পেয়েছি, আমি বলতে চাচ্ছি না তাদের নাম, সমস্যা আছে এই জন্য। তো যাই হোক, ফাইনালি যেটা হলো, এখন আমার বেবিটাকে নষ্ট করাবে। আমি তো তখনও পর্যন্ত কিন্তু আমি শিওর ছিলাম না। যেদিন 1 মাস হওয়ার পরে আমার মা আমার জন্য একটা নিয়ে আসলো চেক করার জন্য আর কি। পরে দেখলো যে হ্যাঁ এটা সত্যি। এখন তো আমি আরো বেশি হয়ে গেলাম, ইমোশনাল হয়ে গেলাম। আমি কোন রকমে কোনোদিনও না, তারপর কোনোদিনও না। ও আমাকে বলতেছে না তুমি এটা কোনোদিন নষ্ট করো না, কোনোদিন না, যেভাবে পারো বুঝাও ওদেরকে, বলে পালিয়ে চলে আসো হ্যান ত্যান এগুলো বলে বলে। তারপর আমিও আমার মাকে বুঝালাম, মা আমি বাঁচবো না, আমি বাঁচবো না। এখন আমার মা কি করেছে, এমনও দিন গেছে আমাকে পেটে লাথি দিছে শুধুমাত্র ওটার জন্য যে একটা অজাতের রক্ত আছে তোর গায়ে, এইভাবে বলে বলে। পরে আমাকে অনেক লাথি দিত, মা পেটে লাথি দিত যেন আমি করি। পরে আমার বাবাকে আমি বলেছি, আমার বাবাকে পর্যন্ত বলেছি নির্লজ্জের মতো, বাবা আমার শরীরে তো ওরই রক্ত আছে, আমাকে ছেড়ে দাও না, আমার ভবিষ্যতে আমি নিজে গড়বো, আমি চলে যাব ওর কাছে। কিন্তু বলে কি না, তোরে এখানে রাখবো, এখানে রাখা তোরে আরেকটা ছেলের সাথে বিয়ে দিব, ব্যাস এটা হচ্ছে কথা। এখন আর কিছু নাই। আমার পিসিমাকে অনেক বলেছি, পিসিমাও কোন রকমে কেউ রাজি হয় না। ইভেন ওর সাথে পর্যন্ত ফোনে কথা বলাইছি, পিসিমা ওর সাথে অনেকক্ষণ, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা কথা বলেছে ওই বিষয়টা নিয়ে, যেন বাচ্চাটাকে নষ্ট না করে, এগুলা নিয়ে। পরে যেটা হলো, আমাকে তো আমার মা একটা করলো, বুদ্ধি করলো, যেটা হচ্ছে তুই কি আমাদের ঘরে থাকবি নাকি সমাজে চলে যাবি। সমাজে তুই যদি বাচ্চাটাকে রাখতে চাস তাহলে তুই সমাজে চলে যাইতে, মানে মোট কথা হচ্ছে নিলামে দিবে তখন। আর যদি তুই বাচ্চাটা নষ্ট করস তাহলে তখন কিন্তু তুই আমাদের কাছে থাকতে পারবি। ব্যাস এখন তুই কোনটা চাস বল, তুই কি তোর জীবনটা চাস নাকি তুই বাচ্চাটা চাস। এখন আমি বলি আমি আমার বাচ্চাটাকে আমি যেভাবে পারি আমি ওটাকে আমি করবো যেভাবে পারি। এর মধ্যে কিন্তু আমাকে অনেক জায়গায় নিতে চেয়েছিল আমার মা, ম্যাটারনিটি হসপিটালে এটা ওয়াশ করার জন্য, বাট আমি করি নাই। যেভাবে হোক, পরে সেও আমাকে ফোনে কন্টিনিউ বলতেছে না তুমি এটা কোনোদিন করবে না, এটা করলে কিন্তু তোমার ভবিষ্যতে সমস্যা হতে পারে, ফিজিক্যালি অনেক কিছু, কোনোদিন না কোনোদিন এমন হতে পারে তুমি আর কখনো মা হতে পারবে না এমন। তারপর আমি ওগুলো শুনে শুনে আরো বেশি ভয় পেয়ে গেছি। পরে আমার মা তো নাছরবান্দা, যেভাবে পারে আমার কাকা আসতেছে, কাকা এসে আমাকে মারতেছে, গায়ের উপর হাত দিচ্ছে। আমি ওদেরকে বলার পর্যন্ত পাচ্ছি না যে তোমরা তো অঙ্গীকারপত্র দিয়ে আসছো, কেন তোমরা আমাকে আমার গায়ে হাত দিচ্ছ। এখন আমি যদি পুলিশের কাছে ফোন করি তাহলে তো তোমরা এই কেসে পড়বা, এইগুলা পর্যন্ত বলেছি আমি। পরে আমার মা বলেছে ওগুলা কিচ্ছু ছিল না, ওগুলো একটা অভিনয় ছিল, জাস্ট কিছুই না, তোকে নিয়ে আসার জন্য তোরে মারবো না। বারবার একটা জিনিস আসছে, সেটা হচ্ছে মার কথা আসছে, মানে যেখানে আসলে বাবার থাকার কথা সেখানে মা,
অ্যাকচুয়ালি আমাদের ফ্যামিলিতে আমার মাটাই একটু বেশি, মানে আপনাদের কমিউনিটিতে মাটাই প্রাধান্যটা বেশি। আমাদের কমিউনিটি বলতে কি, মানে এক একজনের ফ্যামিলি এক এক ধরনের, তবে আমাদের ফ্যামিলিতে হচ্ছে আমার মা একটু প্রাধান্য বেশি আর কি। তো যাই হোক, বাবাও আছে, কিন্তু বাবা একটু শান্তশিষ্ট, আমার মা বেশি ক্রেজি, একদম অনেক বেশি এক্সাইটেড। তো যাই হোক, যেটা হোক, উনিও অনেক মানুষের সাথে মিশে সমিতি করে, এই জন্য হয়তো বা অনেক একটু এরকম আমার মা। তো যেটা হচ্ছে ফাইনালি আমার জন্য একটা ওষুধ নিয়ে আসলো, গাইনোকোসিড নামে একটা ওষুধ নিয়ে আসলো। ওটা ওদের সামনে আমাকে খেতে হলো, বিশ্বাস করে না যে আমি খাবো কিনা, এটা ওদের সামনে আমাকে খেতে হলো। তো আর কি করা, সব শেষ, যেটুকু আশা ছিল সব শেষ। পরে ওভাবে আমাকে গ্রামে পাঠালো, গ্রামের জঙ্গলের মধ্যে থেকে আমি ওকে ফোন দিতাম, ফোন দিয়ে ওর সাথে কথা হতো। এর মধ্যে ফোন 2-3টা ফোন আমি আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, যেভাবে হোক পেয়েছে। তারপরে এর মধ্যে আমি আবার ম্যানেজ করেছি, এগুলো আমি বলতে চাচ্ছি না কিভাবে ম্যানেজ করেছি এগুলো, কারণ সমস্যা আছে এই জন্য। পরে গ্রামে যাওয়ার পরে ওখানে আমাকে প্রায় 1 মাসের মতো রাখছিল গ্রামে। ইচ্ছে করে গ্রাম থেকে নিয়ে আসে না, গ্রামে তো কোনো নেটওয়ার্ক নেই, কোনো কিছু নেই, যেন আমি ওর সাথে যোগাযোগটা করতে না পারি। আর এগুলা ওকে যেন ভুলে যায়। ওখানে গিয়ে ওকে আমি চিঠি পাঠাতাম, অনেক বড় বড় করে চিঠি পাঠাতাম, কুরিয়ারে করে চিঠি দিতাম অনেক ওর প্রতি। কিন্তু ও জানি কেমন জানি হয়েছিল, প্রথম দিকে ও ভালো হয়েছিল, যোগাযোগটা ভালো করছিল, কিন্তু শেষের দিকে এসে সে কেমন জানি একটু খাপছাড়া হয়ে গেল। আমি ওকে আর আগের মতো করে আর পাচ্ছি না, ও একটু আমাকে অ্যাভয়েড করা শুরু করলো। তখন আমার অনেক বেশি কষ্ট, তো আমার মনে হতো আমি আর বাঁচবো না, এত এত কিছু করলাম, আজকে সে আমার সাথে এরকম করছে। পরে যাই হোক, ওভাবে আসার পরে ফাইনালি যেটা হলো অগাস্টে আমি ওর সাথে কথা বলতেছিলাম দুপুরের দিকে। তো আমার ছোট ভাইটা এসে আমাকে দেখলো যে আমি কথা বলতেছি, পিছন থেকে আমাকে এত বড় একটা লাকড়ি আছে, ওই যে চুলা জ্বালায়। আপনার ছোট ভাইয়ের বয়সের ডিফারেন্স কত আপনার সাথে? 10 years। আপনার চেয়ে 10 বছরের ছোট। তো আমাকে পিছন থেকে এমন জোরে মারলো, আমি একদম পড়ে গেলাম, কিন্তু আমি মোবাইলটা হাত ছাড়া করি নাই। ও শুনছে কিন্তু আমার একটা কিছু হয়েছে, মানে আমার হাজবেন্ডও শুনেছে। এর মধ্যে তো আমাকে মারলো, আমি মোবাইলটা কিছুতেই হাত ছাড়া করি নাই। কি করছে, মোবাইলটা আমি আমার জানলা থেকে আমি পুকুরে ফেলাই দিচ্ছি, পুকুর একটা ছিল পাশে পানি, ওখানে ফেলে দিচ্ছি, তারপরে যেন না দেখে। ওই জন্য আমাকে অনেক মারছে, আমার ভাই এত মারছে। পরে আমি কি করলাম, আমার জীবনটা আর রেখে কি করব। আমি ওই দিন আমাদের বিষ ছিল, ইঁদুর মারার বিষ ছিল, ওই ইঁদুর মারার বিষ খেয়েছি যে মরে যাব আজকে। ইঁদুর মারার বিষ খাওয়ার পরে আমি বমি করছি, সাথে সাথে আবার সেন্সলেস হয়ে পড়ছি। সেন্সলেস হওয়ার পরে আমি আর জানি না কি হয়েছে। পরে যখন সেন্স ফিরে আসলো, তখন দেখলাম আমি হসপিটালে, আমাকে ওয়াশ করাচ্ছে। এত কষ্ট হচ্ছিল যখন আমাকে ওয়াশ করাচ্ছিল। তো ওয়াশ করানো হলো, ওখানে হসপিটালে 2 দিন ছিলাম। 2 দিন রাখলো আমাকে। অনেক মানুষ অনেক কথা বলছে, নিন্দা করছে, এটা তো স্বাভাবিক। যারা নিন্দা করছে তারা তো সবাই আপনার গোত্রের, আমাদেরই গোত্রের মানুষ। একজন মানুষও কি আপনার পাশে দাঁড়ায়নি? আমার না, আপনাদেরই গোত্রের কেউ না, নট এ সিঙ্গেল পার্সন। শুধু একজন ছিল, উনি আবার ঢাকার টেক্সটাইল ইউনিভার্সিটির প্রফেসর। উনি বলছিল যে ওকে ছেড়ে দিন না, ওর জন্য তো খারাপ লাগতেছে আমার, বেচারি ও তো মরেই যাবে, ওকে ছেড়ে দিন, যাকে ভালোবাসে তার। উনি বলছিল শুধুমাত্র। এই কথা শোনার পরে আমার কাকা বলে, কোনো দিনও না, ওকে মেরে ফেলা হবে, তারপরও মরে যাক, তারপর ও ছেলের কাছে যাবে না। তারপর আমার মা বলে, ওরকম একটা ছেলের সাথে আমার মেয়েকে দিব কোনো দিনও না, যে ছেলে কিনা এইগুলা করে রাস্তার ফকিরের মতো করে ফেরিওয়ালা করে করে বেড়ায়, তার সাথে দেখতে কেমন হ্যান ত্যান কত কিছু বলতো, আমাকে বলতো। আমার এগুলো শুনে আমার অনেক কষ্ট হতো, আমি অনেক কান্না করতাম, প্রতিবাদও করতে পারতাম না, শুধু বলতাম যে আমি ওকে অনেক ভালোবাসি, তোমরা যতই যাই বলো না কেন, কোনো দিনও না। এর মধ্যে ওকে আবার কেস করতে চেয়েছিল ওখান থেকেই। তা আমি বলেছি, আমাকে অনেকবার কনভিন্স করানো হয়েছিল, আমি বলছি কোনো দিনও না, আমাকে মেরে ফেলো, তারপরে তোমরা ওকে কেস করতে পারবে না। শুধুমাত্র আমার কারণে কেস করতে পারে নাই, না হলে কিন্তু কেস হয়ে যেত ব্যাপারটা। তাহলে পরে এর মধ্যে আমাকে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে আসা হলো। ও জানে এগুলা সব, আমার মানে শুভাকাঙ্ক্ষী আর কি, সে ওকে মেসেজ করে পাঠাইছে, দিদির এই অবস্থা, এগুলা ও জানে এগুলা সব। এর মধ্যে আমি ওকে বললাম যে দেখো, আমার আর
এখানে থাকা সম্ভব না, তুমি আমাকে কবে নিয়ে যাবা। ও আমাকে এই মাস ওই মাস বলে বলে ওভাবে রাখতে রাখতে ফাইনালি যেটা বলছে, ডিসেম্বর ছাড়া আমি তোমাকে নিয়ে আসতে পারছি না। আপনি যাকে বিয়ে করলেন সে? তারপর আমি বললাম ডিসেম্বর পর্যন্ত আমি কিভাবে থাকবো। এর মধ্যে আমাকে আরেকটা বয়স্ক একটা লোকের সাথে আমার বিয়ে ঠিক করেছে, যে কিনা সুইজারল্যান্ডে থাকে। সে কি আপনাদের কমিউনিটির? হ্যাঁ, আমাদের কমিউনিটিরই ছিল, কিন্তু বয়সে অনেক ডিফারেন্স, অনেক। তো আমি তো এটা কিছুতেই মানতে পারছিলাম না। আমার এখন অক্টোবরের 5 তারিখে বিয়ের ডেট হয়েছিল আর কি। তো আমি এখান থেকে আমি কিভাবে পালিয়ে যাব, আমার কিভাবে। এখন ওর সাথে আমার আবার রিলেশনটা খারাপ হয়ে গিয়েছিল। ও চাচ্ছে না যে আমি ঢাকায় ব্যাক করিয়ে দাও, হয়তো বা কোনো কারণেই হোক, চাচ্ছে না পরে এভাবে হোক। তো পরে যাই হোক, ও কিন্তু মিন টাইম ও চাচ্ছিল না আপনি ঢাকাতে ব্যাক করেন, হয়তো বা কোনো কারণে আর কি। আচ্ছা ঠিক আছে। কিন্তু আমি তো জানি আমি কি অবস্থায় আছে। আমি বলছি তুমি চাও বা না চাও, আমার এখানে আর প্রাণে বাঁচার দায় হয়ে গেছে। আমার এখানে আর কেউ না, আমার মাও নেই আমার কাছে। পরে যে মা আমাকে আদর করতো, সেই মা আমাকে কোনোদিনও আর ভাত খাইতে ডাকে রে, কোনোদিনও না। আমি মানে মানুষ কুকুর পাললেও কুকুরকে অনেক বেশি ইয়ে করে, আমি ওরকম ছিলাম ফ্যামিলিতে, এত ফেলনা ছিলাম। পরে যেটা হলো, ফাইনালি আমার একটা ফ্রেন্ডের মাধ্যমে, ঢাকারই ওই ফ্রেন্ডের মাধ্যমে আমি সবকিছু যোগাযোগ করলাম যে কিভাবে কিভাবে কি করব। এমন আমার হাজবেন্ড এটা বলেছে যে তুমি যদি ঢাকায় আসো তাহলে আমি কিন্তু তোমার মাকে বলে দিব যে তোমার কাছে মোবাইল আছে, এটা আমি বলে দিব। আমি এটা শোনার পর তো আমি একদম বেশি হয়ে গেছিলাম যে কিভাবে সে এই কথাটা বলতে পারলো। কিন্তু আমি জানি ওখানে আমার পক্ষে আর থাকা সম্ভব হচ্ছে না, আর সম্ভবই না। ওখানে থাকা মানে হচ্ছে মৃত্যু, আর কিছুই না। পরে আমি আসলাম, যেভাবে হোক একটা দিন আসলো। আমি সময় খুঁজতেছিলাম, সুযোগ খুঁজতেছিলাম, আমি কিভাবে আসবো। এর মধ্যে আমার বাবা মা যদি অফিসে চলে যায়, আমি এই সুযোগগুলো খুঁজতেছিলাম। আমি ওরকম ভাবে একটা দিন আসলো, সময় আসলো যে অনেক কিছুই আছে, অনেক কিছুই। পরে আমার কাছে একটা বোরকা ছিল, ওই বোরকাটা ম্যানেজ করেছি আর কি যেভাবে হোক আমি। পরে আসলাম ঢাকায় যে আসতেছি, ওকে কিন্তু বলি নাই আমি ঢাকায় আসতেছি এটা, কারণ আমার মধ্যে ভয় ঢুকে গেছিল যে ও যেহেতু বলেই দিয়েছে আমার মাকে সে বলে দেবে, তাহলে আমি ওকে আর কেন বলবো, আমি বলি নাই। কিন্তু আমি ঢাকায় আসছিলাম এ কারণে যে আমি ঢাকায় আসলে ওকে আমি পাবো, যেভাবে হোক ওকে আমি পাবো। আমি ওর সবকিছুই জানি, প্রয়োজনে আমি ওদের বাড়িতে যাব। এই জন্য আমি আসছিলাম। আমার এতটুকু বিশ্বাস ছিল যে আমি ঢাকায় আসলে ও আমাকে কোনোদিনও আমাকে ফেলে দিতে পারবে না, এতটুকু বিশ্বাস ছিল। হয়তোবা কোনো কারণে সে আমাকে অ্যাভয়েড করতেছিল, তখন ওর সমস্যা হচ্ছিল, এই জন্য এত বেশি। পরে ঢাকায় আসলাম, ঢাকায় আসার পরে একটা ফ্রেন্ডের বাসায় উঠলাম। ফ্রেন্ডের বাসায় কয়েকদিন থেকে ওকে আমি জানালাম যে আমি ঢাকায় আসছি, এইগুলা তুমি আমার সাথে দেখা করো। This track was downloaded from FusionBD.com. তো ও আমার সাথে দেখা করতে গেল যে আমি যে জায়গায় ছিলাম। দেখা করার পরে ওদিন প্রথম দেখা, অনেক কান্নাকাটি করলাম। ও আমাকে বললো, জান তুমি চলে যাও বাসায়, তুমি বাসায় চলে যাও। তখনও বলতেছে বাসায় চলে যাওয়ার জন্য, মানে আপনার খাগড়াছড়ির যে বাড়ি সে বাড়িতে চলে যাওয়ার জন্য। হ্যাঁ, আমাকে বলে তুমি বাসায় চলে যাও। আমি বলছি তুমি কি বলো জান, আমি কিভাবে আসছি তুমি জানো? আমি মরণ মৃত্যুকে হাতে নিয়ে আসছি। যদি আমাকে কেউ ধরে ফেলতো, আমার ওদের মৃত্যু হতো, মেরে ফেলতো, আমাকে শুট করতে পুরো এরকম। তো এরকমই ছিল, কারণ আমাদের ওখানে তো এরকমই হয়। পরে বলতেছে না তুমি চলে যাও প্লিজ, আমি এস্টাবলিশ হলে আমি তোমাকে নিয়ে আসবো, আমি এই সমস্যার মধ্যে আছি, দেখো এই সমস্যা। আমি বলছি দেখো জান, তুমি, আমারও তো যোগ্যতা আছে, আমি আমার যোগ্যতা নিয়ে আমি চাকরি করব, তুমি আমাদের কোনো সমস্যা হবে না। আমি ওকে বললাম আমি তো তোমারই বউ, তোমারই বিয়ে করাবো, তুমি কেন এরকম করছো, কেন তুমি এমন করছো? আমি ওকে অন্যরকম, মানে আমি চিনতেই পারছিলাম না, ও কেমন জানে হয়ে গেল। পরে আমি আমার বান্ধবীকে বললাম, দেখ এই অবস্থা, যার জন্য আসলাম সে আজকে এই অবস্থা, এই বলছে, কি করব আমি এখন? আমার বান্ধবী বলতেছে তোরে তো আমার বাসায় রাখাও এখন মুশকিল হয়ে গেছে, কারণ তোর বাবা মা যে কোনো মুহূর্তে তোরে এখন থানায় কেস করছে, জিডি করছে যেহেতু, তাহলে তো তোরে যে কোনো মুহূর্তে আমরাও বিপদে পড়বো, তোরে রাখা এখানে তো সমস্যা।
এখন এর মধ্যে আমাকে আবার কিছু পরামর্শ দিল, সেটা হচ্ছে যে তুই রিলিজিয়নটা চেঞ্জ করে ফেল, এই অমুক রিলিজিয়নে আয়। মানে আপনি যে রিলিজিয়নটা আপনার হাজবেন্ডের জন্য চেঞ্জ করলেন সেটা চেঞ্জ করে অন্য একটা রিলিজিয়নে যেতে বলতেছে। তো যেটা বাংলাদেশে মানে সংখ্যাগরিষ্ঠ আর কি। হ্যাঁ, তো আমি ভাবছি না আমি কিভাবে করবো, আমি এটা কোনোদিন না। তারপর অনেক আমাকে মেন্টালি যেটা বলে একদম ওয়াশ করে ফেললো যে হ্যাঁ না এরকম হবে। আরো কিছু ভাইয়া ছিল, ওরাও আমাকে করছে, ইনফ্লুয়েন্স করেছে যে হ্যাঁ ওকে এখানে রাখা যাবে না, ওকে রাখলে আমরাই বিপদে পড়বো, পুলিশ টুলিশ নিয়ে এসে আমরাই বিপদে পড়বো, এরকম ভাবে নয় ওকে এটা করতে হবে, নয় ওকে এটা করতে হবে। তা আমি তখন ওকে বললাম যে দেখো জান, আমাকে তো এরকম করতে বলতেছে, আমি কি করব, তুমি তো আমাকে নিয়েও যাচ্ছ না, তাহলে আমাকে যদি নিয়ে যাই। তারপর সে তখন আমাকে তেমন একটা কিছুই বলে নাই, কিছু বলে না। পরে আমি সিদ্ধান্ত নিলাম আমি আর কি করব, আমার কিচ্ছু করার বাকি নেই, এখন আমাকে বাঁচতে হবে, আমার কোথায় যাব আমি। এখন আমি পরে রিলিজিয়ন চেঞ্জ করার জন্য আমি সবকিছু এগ্রি হলাম। তবে ওখানে একটা ভাইয়া ছিল, ওই ভাইয়াটা সবকিছু একটা উকিলের সাথে কথাটা বলে হ্যান ত্যান কত কিছু সব পেপারস রেডি করছে, এবং ওনার সাথেও গিয়েছি আমি কোর্টে, যাওয়ার পরে সিগনেচারও করেছি। কিন্তু ওই দিন ম্যাজিস্ট্রেটটা অ্যাবসেন্ট ছিল, যার কারণে আর ওটা হয়নি। তো ওই দিন আবার আমার হাজবেন্ড ওখানে গিয়েছে আমার বান্ধবীর সাথে অনেকক্ষণ কথা বলেছে এই বিষয়গুলো নিয়ে। ওরও অনেক মন খারাপ ছিল, আসার সময় ফোনে কথা হয়েছে, ফোনে আমি কান্না করতেছি বারবার, ও ফোন দিচ্ছে, কাঁদতেছি, কথা বলতেছি। বলছে জান তুমি এই কাজটা করলা, এই কাজটা যদি করো তোমার সাথে আমার আর কোনোদিন দেখা হবে না, কোনোদিন মিলন হবে না, যেটুকু মিলন হওয়ার কথা ছিল সেটাও আর হবে না। আমি বলছি এগুলো তো তোমার জন্যই হচ্ছে, তুমি কেন আমাকে তুমি নিয়ে যাচ্ছ না, আমি তোমার জন্যই আসছি। পরে বলতেছে তুমি এটা করো না, আমি তোমাকে নিয়ে যাব, যেভাবে আমি তোমাকে নিয়ে যাব। এটা বলার পরে আমি আর একটু মনে একটু আশ্বাস পেলাম। তাহলে আমি আমার বান্ধবীকে বললাম আমি যেটা করেছি আমি এটা আর করতে পারবো না, এখানেই শেষ। তারপর এখন আমার বান্ধবী আমার উপর খেপে গেছে, যেহেতু আমি ওর বাসায় এতদিন ছিলাম। এখন বলতেছে তুই পৃথিবী একদিকে, তোর জামাই একদিকে, তুই কি করতেছস, তুই তোর জামাইটারে বেছে নিতেছ। আমি বলছি অবশ্যই আমি আমার জামাইয়ের জন্য আমি আসছি, এখন তুই যা বলিস না কেন। আমি এখন ওর সাথে আমার একটু সম্পর্কটা খারাপ হয়ে গেছিল, ফাইনালি সে যেটা করলো আমাকে আর ওর বাসায় রাখলো না। আর এখন আমার হাজবেন্ড একটা বাসা নিয়ে ওখানে আর একটা বাসায় রাখলো আমাকে। ফার্স্ট টাইম আপনারা একটা বাসা নিলেন এবং সে বাসাটাই উঠলেন। ওকে, সাবলেট আর কি, সাবলেটে। হ্যাঁ, পরে ওখান থেকে আমাদের সংসার শুরু হয়। এই তো কত সালে সংসারটা শুরু হলো? 2010 নভেম্বরে 26 তারিখে। তো ওভাবে একটু সংসারটা যেরকম ভাবে চেয়েছিলাম আস্তে আস্তে হচ্ছে, এটা সেটা টুকিটাকি জিনিস কিনা শুরু করলাম, যেহেতু একটা। তো এর মধ্যে ভালোই যাচ্ছিল, সবকিছুই ভালোই হচ্ছিল, সবকিছুই ও আসতেছে। কিন্তু একটা সমস্যা ছিল, ওর ফ্যামিলিতে তো যেহেতু ও ডিসক্লোজ করে নাই ব্যাপারটা, ও যে বিয়ে করেছে এটা নিয়ে সমস্যা ছিল, যার কারণে সে আমার সাথে কন্টিনিউ থাকতে পারতো না আর কি। তো এরকম ভাবেই আসা যাওয়ার মধ্যে থাকতো। পরে আমি এর মধ্যে আমি একটা চাকরিতে জয়েন করলাম স্কুলে, ওটাও আরেকটা স্কুলে ছিল, স্কুলে জয়েন করলাম। এভাবেই চলতেছিল, ভালোই চলতেছিল। মাঝে আবার অনেক কিছু হলো, যে এভাবে আমার একটু জিদটা একটু বেশি ছিল আর কি, যে ও অনেক সময় ব্যস্ত থাকতো, আমি চাইতাম ও সবসময় আমার কাছে থাকুক, যেটা আমি একা সবসময় বাবা মা যতই আমাকে অত্যাচার করুক না কেন, ওদের কথা মনে পড়ে, কান্না করতাম সারাদিন, বাসায় একা একা থাকতাম। পরে ও আমার একটু জিদ বেশি ছিল, জিদটা এরকম ছিল যে ও যদি ব্যস্ত থাকতো, আমি ফোন দিলে রিসিভ না করলে আমি শুধু ফোন দিতেই থাকতাম। তো ওইগুলো পছন্দ করতো না, একদমই অপছন্দ করতো। তো এরকম ভাবে ও মাঝে মাঝে আমাকে করতো, ঝাড়ি টাড়ি দিত এমন। তো পরে যাই হোক, একদিন কি করলাম, সে আমার জন্য একটা জিনিস নিয়ে আসলো, একটা গিফট নিয়ে আসলো আর কি। একটা গিফট নিয়ে আসলো, ওই প্যাকেটটা ওদের এলাকারই একটা দোকানের প্যাকেট ছিল। তো আমার তো ওর কারো নাম্বার আমার কাছে ছিল না, যেহেতু আমার একটা আনসার্টেন একটা লাইফ, সে আমাকে আদৌ কি ওর বাড়িতে নিয়ে যাবে নাকি কি যাবে, আমার এগুলো নিয়ে একটু টেনশন ছিল আমার। সরি।
পরে আর আনসার্টেন, তো আমি কি করলাম, ওই নাম্বারে ফোন দিলাম। ওই নাম্বারে ফোন দিয়ে বললাম যে এটা কি অমুক জায়গা? বললো যে হ্যাঁ অমুক জায়গা। এটা কি অমুক দোকান? বলছে হ্যাঁ অমুক দোকান। আচ্ছা, তারপর আমি ডিটেলস বললাম, ওর ভাই সম্পর্কে তো জানি, এই জন্য ভাইকে বলার পরে সে বলছে হ্যাঁ হ্যাঁ চিনি তো, উনি তো খুবই মান্যজন একজন মানুষ এলাকার, এরকম। তো তা আমি বললাম যে এরকম এরকম ওনার ভাই আমাকে এভাবে বিয়ে করে রেখেছে একটা জায়গায়, এখনো পর্যন্ত আমি এরকম অসহায়ের মধ্যে আছি, আমাকে প্লিজ একটু হেল্প করেন। আমি এগুলো অবশ্যই বলেছি, যার করে সে এগুলো পরে শুনতে পারছে। পরে শোনার পরে সে আমার উপর অনেক বেশি ক্ষেপে গেছে, অনেক বেশি। আপনার বর? অনেক বেশি ক্ষেপে গেছে এই কারণে যে কেন আমি এগুলো ওর অবাধ্য হয়ে এগুলো করলাম। তারপর আমি আবার পরে আবার সরিও বলছি, ঠিক আছে আমি আর কোনোদিন এগুলা করবো না কোনোদিন। তারপর আমার এভাবেই চলতো, এভাবে। তো দেখা যায় ও 2 দিন 3 দিন ফোন অফ থাকতো, ফোন দিত না আমাকে, এরকম ভাবে আমার আরো বেশি টেনশন হতো, আরো বেশি। এখন এর মধ্যে আমি ওর একটা ফ্রেন্ডের নাম্বার আমার কাছে ছিল আর কি, হ্যাঁ, ওর ফ্রেন্ডের সাথে আমি যোগাযোগ করলাম। তো ওর ফ্রেন্ডটা আমাকে বললো আর কি, যে অনেক কিছুই বললো ওর সম্পর্কে, আমি এগুলা এখন একটু বলতে চাচ্ছি না, বললো। তারপর এগুলো শোনার পরে আমার তো আরো বেশি একদম বেশি টেনশন হয়ে গেল। তা আমি বললাম যে দেখো, তুমি কি আমাকে তোমাদের ফ্যামিলিতে কখনোই স্টাবলিশ করতে পারবে না? সে বলতেছে তুমি একটু ওয়েট করো না, তুমি দেখো না কি হয়, দেখো কি হয় দেখো। আমি বলছি আমি আর কত দেখবো, আমি তো দেখতেছি, দেখতে দেখতে তো এতদিন চলে গেল, আজকে প্রায় তখন যদি 1 বছর হয়ে গেল আর কি, হ্যাঁ 1 বছর হয়ে গেছে। তারপর এরকম ভাবেই ভালোই যাচ্ছিল, আবার দিনকাল সবকিছু ভালো যাচ্ছিল। তারপর ও যা বলতো আমি তাই শুনতাম। ইভেন আমার অনেক ভালো ভালো জায়গায় চাকরিও হয়েছিল, কিন্তু ও চাকরি করাটা পছন্দ করতো না, যার কারণে আমি চাকরি ওগুলা ছেড়ে দিয়ে আসছি, চাকরি করি নাই। এরকম ভাবে মানে টোটালি ক্যারিয়ারে আমি কোনো কিছু করতে পারি নাই আমার নিয়ে, কিচ্ছু নাই। যেহেতু আমার আবার মেন সার্টিফিকেট নেই আমার কাছে, আসার সময় আমি এগুলো কিছুই নিয়ে আসতে পারি নাই। আমার অরিজিনাল সার্টিফিকেট সব ক্রোক করে রাখছে আমার বাবা মা, কিছুই নিয়ে আসতে পারি নাই আমি। এরকম শুধুমাত্র ফটোকপি নিয়ে আসছিলাম, ফটোকপি ছিল আমার কাছে ওগুলা নিয়ে, কিন্তু মেন সার্টিফিকেট আমি নিয়ে আসতে পারি নাই। যার কারণে ওটা আমার একটা উইক পয়েন্ট। আমি ভালো জায়গাতে আমি ট্রাই করতে পারছি না, ইচ্ছা থাকা সত্ত্বেও, আমার যোগ্যতা থাকা সত্ত্বেও। আবার এদিকে বাসা থেকেও বের হতে পারছি না, যদি কেউ না কেউ দেখে ফেলে আমাকে ধরে নিয়ে যাবে আবার, তখনও ওটা ছিল। এখনো তো আপনাকে এক ধরনের হিডেন ওয়ার্ল্ডই থাকে এরকম, এখনো তো অবশ্য আছে, এখনো কিছু কিছু জায়গা আছে রেস্ট্রিক্টেড জায়গা, আমি ওগুলাতে এখনো যেতে পারি না আর কি। তো ওরকম ভাবেই চলতেছিল ভালোই। এপ্রিলের 14 তারিখে আমরা ইয়েতে গেলাম 2011-তে, ফ্যান্টাসিতে আমাকে নিয়ে গেল ও। তখন প্রথমবারের মতো আমাকে সে ঘুরতে নিয়ে গেল, এরকম ভাবে। এভাবে ভালোবাসা ভালো লাগা সবকিছুই ঝগড়া এটা সেটা হতো এর মধ্যে, অনেক কিছুই। তারপর আমরা বাসা চেঞ্জ করলাম, বাসা চেঞ্জ করে আরেকটা বাসায় গেলাম। এখন যে বাসা আছে আপাতত এখানে 1 বছর হয়ে গেছে, গত বছর জুনে আমরা উঠেছি আর কি, এবছরই 1 বছর হয়ে গেল। মাসির কথা না বললেই নয়, উনি এখন আমার মায়ের মতো, এখন উনি আমাকে নিজের মেয়ের মতো করেই দেখে আর কি। উনি জানেন সব স্টোরি? হ্যাঁ উনি সবই জানেন, উনি সবই জানেন। উনি কি আপনাদের কমিউনিটির নাকি আলাদা? উনি আমার হাজবেন্ডের কমিউনিটি আর কি, মানে ওকে। তো যাই হোক উনি সবকিছুই জানে, উনি আমাকে নিজের মেয়ের মতো করে আশ্রয় দিল, একদমই নিজের মেয়ের মতো করে। যেহেতু আমার হাজবেন্ড সবসময় আসতে পারে না, আমাকে সবকিছুই দেখাশোনা দেখভালো যেটা বলে সবকিছুই করে উনি, সবকিছুই। তো ফাইনালি যেটা হলো, আমার হাজবেন্ড আস্তে আস্তে আমার কাছ থেকে একটু ডিটাচ হচ্ছে। আমি বুঝতেছি ব্যাপারটা কেন হচ্ছে, এটাও আমি তখনও আমি বুঝতে পারি না, অ্যানালাইজ করতে পারি না। তবে এখন আমি বুঝতে পারি আমারও কিছু লেকিংস ছিল কিংবা আছে এখনো পর্যন্ত, যার কারণে সে আমার কাছ থেকে আজ অনেক দূরে। ল্যাকিংস বলতে আপনি কি ধরনের ল্যাকিংস বলছেন? আপনার ল্যাকিংস যেহেতু আপনি বোঝেন সেই জন্যই আপনাকে জিজ্ঞেস করা। আমার লেগিংস বলতে কি, ওই যে বললাম আমি একটু একরোখা টাইপের, জেদ টাইপের। আমার যেটা একবার জেদ চাপ করে সেটা আমার করতেই হবে। এমনও গেছে যে ও আসতে পারবে না। তো আমার হচ্ছে কি, আমি একটু বেশি ইমোশনাল, যেমন আমি ওকে অনেকটুকু ভালোবাসি, তো ওর প্রতি আমার রাগও একটু বেশি। এমন হয়েছে যে ও যদি বলে যে আমি অমুক দিন আসবো, কিন্তু ও যদি আসতে না পারে তখন আমার এত কষ্ট হয়, আমি মনে আমি দুনিয়াতে থাকবো না। কারণ ওর জন্য আমি এত
রান্না করতাম, মানে ও যা যা পছন্দ করে সবকিছু রান্না করতাম, রান্না করে ওর জন্য সারা রাত জেগে বসে থাকতাম যে আসবে ও বেসিক্যালি তো রাতেই আসে, কারণ আস্তে আস্তে অনেক দেরি হয়ে যায়, দূরেই থাকে যেহেতু। তো ওর জন্য অনেক পছন্দের জিনিসপত্র রান্না করে রাখতাম। তো এইগুলা নিয়ে ওর সাথে মানে রাগ হতো, কেন তুমি আসবে না, তুমি কেন আসবে না, তোমাকে আসতেই হবে, এরভাবে আসতেই হবে, তুমি আমাকে বোঝো না, এগুলা বলে বলে ও এগুলা একটু পছন্দ করে না। মানে আমি যে জোর করবো সে পছন্দ করে না, মানে সে জোর জিনিসটা মোটেই পছন্দ করে না। সে চায় হচ্ছে আমি কুল থাকবো, সে যা বলবে আমি তাই শুনবো, এটাই হচ্ছে কথা তার। তো আমি তো এতদিনই ওটাই করছিলাম, কিন্তু এখন বাধ্য হচ্ছি জোর করতে। তো যাই হোক, প্রথম দিকে আবার এর মধ্যে আবার গেল কোথাও সিলেটে গেছে, সিলেট গেছে, কিন্তু আমাকে কোনো কিছু বলে যায়নি। মোবাইল বন্ধ, কিভাবে কি করবো আমি ওর সাথে যোগাযোগ করবো, মরে গেছে নাকি বেঁচে আছে। আমাকে একটা ইনফরমেশন একটু দেবেন যে ওর ফ্যামিলি কি এখন জানে যে আপনাকে সে বিয়ে করেছে, বা ওর ফ্যামিলির অবস্থাটা কি আপনি কিছু জানেন? ওর ফ্যামিলি এখন জানে, কয়েকদিনে জানে। কয়েকদিন মানে কতদিন আপনার ধারণা মতে? 4-5 days ago। মাত্র 4-5 দিন আগে জেনেছে যে সে একটা ভিন্ন কমিউনিটির একটা মেয়েকে বিয়ে করেছে এবং সে মেয়েটা তাদের রিলিজিয়ন নিয়েছে। ওকে, তো আপনি কি জানেন যে 4-5 দিন জানার পরে ওকে মানে মেনে নিয়েছে, বা ওদের প্রতিক্রিয়াটা আসলে কি? অ্যাকচুয়ালি ওর সাথে আমার তো ডিটাচ হয়ে গেছে, যার কারণে সে তো আমাকে এত কিছু বলে না আর এখন। ডিটাচড মানে আপনি কি ধরনের ডিটাচ? ডিটাচ বলতে কি মেন্টালি ডিটাচ বলেন। তারপর ও আসে না, প্রায় আজকে 4 মাস হয়ে গেল আমার কাছে। 4 মাস যাবত আসেন আপনার কাছে? হ্যাঁ। কোথায় থাকে আপনি জানেন? কোথায় থাকে সেটাও জানি না, ঢাকায় থাকে এটা জানি, কিন্তু কোথায় থাকে আমাকে কোনো কিছুই বলে না, ফোনেও কথা বলে না, মানে খুব কম কথা বলে, খুব কম। অনেক ব্যস্ত থাকে, শুধু ব্যস্ততা দেখায়। তো এই তো এখন ওর ফ্যামিলি জানার পরও জানি না ওর ফ্যামিলির মধ্যে কি ধরনের প্রতিক্রিয়া হচ্ছে এখনো, কারণ সে তো আমাকে সবকিছু শেয়ার করে না, সবকিছু তো বলেও না। আমি যদি জিজ্ঞেস করি তখন বলে যে এগুলো তো শুনে লাভ কি, তোমার শুনে লাভ কি, এগুলা যা ক্ষতি করেছো তুমি, আর কি ক্ষতি করবা, এটা বলে। কিন্তু আমি একটা জিনিস বুঝাতে পারলাম না যে আমি যা করেছি সব ওকে পাওয়ার জন্যই করেছি, ভালোবাসার, আর কিছুই না। ওকে, আপনার স্টোরিটার আমরা আসলে যে জায়গাটায় দাঁড়াই আছি, আমার মানে মনে প্রাণে বিশ্বাস যে আপনার হাজবেন্ড আজকে আপনার গল্পটা শুনেছে এবং সম্পূর্ণটুকুই শুনেছে। আমাদের বিশ্বাস এটা যে উনি শুনেছেন, এবং আমরা এটাও বিশ্বাস করি যে যেহেতু আপনি তাকে অনেক অনেক বেশি ভালোবাসেন এবং সেও আপনাকে অনেক অনেক বেশি ভালোবাসে, সুতরাং আমাদের বিশ্বাস যে সে আমাদের সাথে আজকে এই পর্যায়ে একটা সংবাদ রয়েছে, আমরা জানি এবিসি সংবাদ, এবং সংবাদের পর আমরা চেষ্টা করব, আমাদের বিশ্বাস যে সে আমাদের সাথে যোগ দেবে ফোনে, এবং দেখা যাক শেষ পর্যন্ত সে আমাদের সাথে ফোনে যোগ দেয় কিনা, কারণ আমাদের বিশ্বাস সে আমাদের স্টোরিটা শুনেছে এবং সেল নম্বরও আমাদের কাছে আছে, এবং আমরা ওনার হাজবেন্ডের সাথে যোগাযোগ করার চেষ্টা করব। ছোট একটা বিরতি নিচ্ছি, সংবাদ। আরো একবার স্বাগতম। আমরা অনুষ্ঠানের শুরুতে বলেছিলাম যে আমরা আসলে অনুষ্ঠান শুরু করব, কিন্তু আসলে শেষটা কখন করব বুঝতে পারছি না। অনুষ্ঠানের আসলে যখন শুরু করি তখন হাতে অনেক 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 ফোন কল ছিল, কিন্তু আজকে যে বন্ধুটি আমাদের হটসিটে এসেছেন, মানে যে বন্ধুটি আমাদের সামনে বসেছেন স্টুডিওতে, এবং তিনি তার জীবন নিয়ে যে কথাগুলো বলেছেন সেগুলো বলার পরে আমরা আসলে সময়টা কোন দিক দিয়ে পার করে ফেলেছি আমরা ঠিক জানি না। রিনি, আপনার জন্য একটা ঠিক খারাপ খবর, জানি না ভালো খবর বলবো, সেটা হচ্ছে যে আপনার বরের সাথে তো স্টুডিওতে আসার আগেও আপনার কথা হয়েছে, এবং একটু আগেও আমরা কথা বললাম, কিন্তু সে এখন আমরা ফোনটা বন্ধ পাচ্ছি। আপনার কিছু বলার আছে? উই বিলিভ, আমরা বিশ্বাস করি যে আপনি বললে সে নিশ্চয়ই রেডিওতে কিছু শুনছে। হ্যাঁ, আমার একটাই কথা বলার আছে, সেটা হচ্ছে আমি ওকে অনেক ভালোবাসি, সবকিছু ছেড়ে তোমার জন্য চলে আসছি। আমার তো সবকিছুই করা শেষ, সবকিছুই করলাম, এখন একটাই বাকি আছে, মৃত্যু। এই মৃত্যুটাই যদি তোমাকে পাই তাহলে এটাই বরণ করবো আমি, কারণ এই পৃথিবীতে তুমি ছাড়া আমার আর কেউ নেই। তোমার জন্যই সবকিছুই করেছি, জাত কুল ধর্ম সব, ইভেন আমার বাবা মার জন্য এখনো খারাপ লাগে না যতটা তোমার জন্য খারাপ লাগে। তুমি আজকে 4 মাস হলো আমাকে রেখে চলে গেছো, জানি না কোথায় আছো, কি অবস্থায় আছো, কোনো কিছু বলো না। আমার
জানি আমার অনেক অপরাধ আছে, অনেক অনেক অপরাধ, অনেক অনেক কিছুই। আমাদের অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী আমরা কখনো কোনো কিছু মন্তব্য করি না শেষে, এবং কাউকে কোনো ইন্সপায়ার করি না, কোনো অ্যাডভাইস দিই না, কোনো পরামর্শ দিই না। আমরা শুধু স্টোরি বলি, উই আর দ্য স্টোরি টেলার। আমরা গল্প বলি, এবং গল্পের অনুভূতির জায়গা থেকে আপনি যা নিলেন সেটা একান্তই আপনার। আর এই অনুষ্ঠানটার নাম হ্যালো 8920। রিনির উদ্দেশ্যে আমাদের শুধু একটা কথাই বলার আছে, যে কি বলবো আমি ঠিক জানি না, মানে কিছুই বলার নেই। সে তার হাজবেন্ডের উদ্দেশ্যে যা বলেছে সেগুলো আমাদের বিশ্বাস সে শুনেছে। তার হাজবেন্ডের সাথে আমরা অনেক চেষ্টা করেছি কথা বলার জন্য, এবং ফোন করেছি অনেকবার, কিন্তু আমরা ফোনটি একটু আগে খোলা পেয়েছিলাম, কিন্তু এখন বন্ধ পাচ্ছি। যাই হোক, রিনির স্টোরিটা এখানেই শেষ। বাকিটুকু আপনার হাতে থাকলো, এবং আমরা হ্যালো 8920টা শেষ করতে চাই আরেকটু সময় নিয়ে। বেশ কিছু কল যেগুলো আমরা ফোন পেয়েছি সেগুলো বাজিয়ে শেষ করতে চাই। রিনি, আপনি অনেক ভালো থাকবেন। আপনার জন্য হ্যালো 8920 যারা শ্রোতা, আমি জানি অনেক কল আসবে আপনার জন্য, তাদের সবার পক্ষ থেকে আপনার জন্য অনেক অনেক দোয়া। আপনাদের সবার আমার জন্য দোয়া করবেন। যে উদ্দেশ্যে নিয়ে আমি ঢাকা শহরে আসছি সেটা যেন হয়। জানি না আমার ফিউচার কি আছে, সবকিছু আনসার্টেন, সবকিছুই। শুধু এটুকু জানি যে ও ছাড়া আমি অচল, ও ছাড়া আমার এই পৃথিবীতে আর কেউ নেই। হয়তো মৃত্যুকেই আমাকে বেছে নিতে হবে, আর কিছুই না। আজকের অনুষ্ঠানটা কিভাবে শেষ হবে সেটা নিয়ে আমার প্রচন্ড 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 রকম চিন্তিত, কারণ এই জায়গাটায় এসে আমরা পুরো রিনির গল্পটা শুনেছি, এবং একইভাবে আমার হাতে এখনো প্রায় 60 থেকে 70টা কল, রেকর্ডেড কল আছে, যেগুলো বাজানোর জন্য আমি সিদ্ধান্ত নিয়ে এসেছিলাম। কিন্তু অনুষ্ঠানটার প্যাটার্নটা এমন হয়ে গেছে যে এই সময় এসে আমি আসলে ওই কলগুলো বাজানোর মতো, এবং ওই কলগুলো বাজলে আসলে কারো ভালো লাগবেও কিনা সেটা নিয়ে আমি যথেষ্ট সন্দেহাতীত। রিনি চিটাগং ইউনিভার্সিটি থেকে মাস্টার্স পাস করেছে খুব ভালো একটা সাবজেক্টে। সে অনার্সে 2nd ক্লাস এবং মাস্টার্সে 1st ক্লাস। এত ব্রিলিয়ান্ট রেজাল্ট। সেই মানুষটা একটা মানুষকে লাভ করে তার নিজের গোত্র ত্যাগ করেছে। সেই মানুষটা একটা মানুষকে লাভ করে তার নিজের রিলিজিয়ন ত্যাগ করেছে। সেই মানুষটা একটা মানুষকে লাভ করে তার পুরো দুনিয়াটাকে ত্যাগ করেছে। সেই মানুষের সাথে একটু আগে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, এবং সেই মানুষটা আমাদের কথা দিয়েছিল সে তার সাথে কথা বলবে। আমরা তার জন্য অপেক্ষা করেছি, এবং আমরা শেষ পর্যন্ত তার ফোনটা বন্ধ পেয়েছি। আমরা রিনিকে, আমরা যারা হ্যালো 8920 বন্ধু আছি, এবং আমরা যারা এবিসির বন্ধু আছি, তারা বিশ্বাস করি যে রিনি কখনোই এমন সিদ্ধান্ত নিতে পারে না, রিনি কখনো নিজের কাছে হেরে যেতে পারে না, রিনি কখনো নিজের জীবনের কাছে হেরে যেতে পারে না। সে একটা শিক্ষিত মানুষ, সে একটা শিক্ষিত মেয়ে, এবং সে সবকিছু ত্যাগ করে একটা মানুষের কাছে জীবনে আশ্রয় চেয়েছে। তার মা, তার পরিবার, তার সমাজ, রিলিজিয়ন, ধর্ম সবকিছু ত্যাগ করে একটা মানুষের কাছে আশ্রয় চেয়েছে। সেই মানুষটা সবার কাছে হেরে যাবে এটা তো হতে পারে না। সেই মানুষটা নিজের ভালোবাসার মানুষের কাছে হেরে যাবে, এবং ভালোবাসার মানুষের কাছে হেরে যাওয়ার পরে নিজের জীবনের কাছে হেরে যাবে, তা তো হতে পারে না। আমরা অন্তত এই জায়গাটায় দাঁড়িয়ে আছি যে সে যদি তার নিজের ভালোবাসার মানুষের কাছে হেরে যায়, আমরা চাইবো না সে তার ভালোবাসার মানুষের কাছে হেরে যাক। সে যদিও তার ভালোবাসার মানুষের কাছে হেরে যায়, আমরা এক্সট্রিম চিন্তা করছি, তাহলে কি সে তার জীবনের কাছে হেরে যাবে? আমরা কোনোভাবেই এটা মেনে নিতে পারি না। আমরা আবার ফিরিয়ে নিয়ে এসেছি রিনিকে, এবং রিনির কাছ থেকে আমরা আজকে এই কথাটা আদায় করতে চাই। আমরা বিশ্বাস করি এখন এই মুহূর্তে এবিসি লাখ লাখ শ্রোতা শুনছে, এবং তাদের সবারই প্রাণের একটা দাবি যে রিনি একটু আগে যেটা বলেছিল যে সে হয় তার ভালোবাসার মানুষটিকে পাবে, অথবা সে তার জীবনের কাছে হেরে যাবে। আমরা এটা মেনে নিতে পারছি না রিনি। এবং আপনি এত পড়াশোনা করেছেন, এত শিক্ষিত একজন মানুষ, আপনি স্কুলের একটা টিচার, আপনি বাচ্চাদেরকে ইন্সপায়ার করেন সবসময়, আপনি বাচ্চাদের শেখান, এবং আপনি সবসময় বাচ্চাদেরকে বলেন মোটিভেশনাল কথাবার্তা। সেই মানুষটা কেন জীবনের কাছে হেরে যাবে রিনি? আমরা এবিসি শ্রোতা যারা আছে এই মুহূর্তে, আমরা বিশ্বাস করি আপনি নিজের পায়ে দাঁড়াবেন, আপনার সেই যোগ্যতা আছে, এবং দাঁড়িয়ে আপনি এটা প্রমাণ করবেন যে মানুষটির জন্য আপনি পুরো দুনিয়াটাকে সাইড করে দিলেন, পুরো দুনিয়াটাকে সাইড করে দিলেন, সেই মানুষটার কাছে আপনি হেরে যাননি। জানি না ভাইয়া, কি বলবো, আমার বলার মতো কোনো ভাষা নেই। কিন্তু আপনার কি মনে হয় না যে
আপনি আপনার জীবনকে মানে আপনি এত শিক্ষিত হয়ে এত কিছু হয়ে আপনি এই সিদ্ধান্তটা কেন নিচ্ছেন? মানে আপনি তো অনেক কিছু করতে পারেন। আপনি যে মানুষটাকে ভালোবাসেন সেই মানুষটাকে পৃথিবীতে বেঁচে থেকে দেখেন যে এই মানুষটা আপনি যদি সত্যিই তাকে অনেক বেশি ভালোবাসেন তাহলে আপনি তার কাছ থেকে কেন দূরে সরে যাওয়ার চিন্তা ভাবনা করছেন? আমার জীবনের কোনো মূল্য নেই ভাইয়া। কে বলেছে আপনার জীবনের মূল্য নেই? আমি অনেক দুঃখী একটা মানুষ। আমি জানি আমি আমার ফ্যামিলিতে কোনো দিন আর ব্যাক করতে পারবো না। যার জন্য এত কিছু করেছি সেও যদি আমার জীবনে না থাকে তাহলে আমার বেঁচে থাকাতে অনেক বড় দায়। না, কিন্তু আপনার কি এটা মনে হয় না যে মানুষটা আপনাকে এত কষ্ট দিল সেই মানুষটার সামনে আপনি স্বাবলম্বী হয়ে আপনি নিজের জায়গাটায় শক্ত থেকে আপনি সামনে একটা কেন সুন্দর ভবিষ্যৎ দেখতে পান না? সেই মানুষটা যদি আপনার জীবনে নাই থাকে তাহলে সেই মানুষটার জন্য কেন আপনি আপনার সুন্দর জীবনটাকে নষ্ট করে দেবেন? ভাই আমি একটা জায়গায় ধরা, আমার জীবনটা এখানেই থেমে গেছে। আমরা এটা বিশ্বাস করি না। আমি পারি না ভাই, আমি কোনো কিছু আমরা এটা বিশ্বাস করি না এবং আমরা এটা মনে করি যে আপনি যদি সত্যি সত্যি বিশ্বাস করেন, আপনি আপনার মাথার মধ্যে কি এটা কাজ করে না যে আপনি যে মানুষটাকে এত ভালোবাসেন সেই মানুষটা আপনাকে কোনো মূল্য দিচ্ছে না এবং তার জন্য আপনি আপনার জীবনটাকে এভাবে দেখবেন? আমি জানি না ভাইয়া, আমি চাইবো আমার কাছে ফিরে আসুক। এবং আমরা চাই আপনি জীবনে আপনার নিজের পায়ে দাঁড়িয়ে শক্ত হাতে আপনার সময়টাকে ধরে আপনি তার জন্য অপেক্ষা করেন, সারাটা জীবন ধরে অপেক্ষা করেন। অপেক্ষার মধ্যেও তো এক ধরনের ভালো লাগা আছে। যদি যে মানুষটাকে ভালোবাসেন সে তার জন্য যদি অপেক্ষা করেন সেটার মধ্যেও তো এক ধরনের ভালো লাগা আছে এবং জীবনটাকে শেষ করে দিয়ে নিশ্চয়ই আপনি সেই ভালো লাগাটাকে ধরতে পারবেন না। আর আপনি এত শিক্ষিত একজন মানুষ, আপনি এত ব্রিলিয়ান্ট রেজাল্ট, আপনার এত 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 ভালো ভালো ফ্রেন্ডের সাথে আপনি মিশেছেন, আপনি কেন জীবন নিয়ে এতটা ঠুনকো চিন্তা কেন করবেন? এখানে আমি একটা কথা বলি, আমার কারোর সাথে যোগাযোগ নেই ভাইয়া। আমার ইউনিভার্সিটির ফ্রেন্ড বলেন, কারোর সাথে সবকিছু, আমি সবার সাথে আমি ডিটাচ। মোট কথা আমি এখন এইভাবে হিডেন আছি। আমি ওর কাছে আসার পর থেকে আমার কারোর সাথে আমার যোগাযোগ নেই। ইভেন আমি যে একটা কিছু করব সেটা পর্যন্ত আমার আর কোনো কিছুই মাথার মধ্যে আর ঢুকে না। এখন আমি যে স্কুলটাতে জব করি ওটাতেও আমার সমস্যা হচ্ছে, কারণ মেন্টালি আমি অনেক বেশি সিক হয়ে গেছি। অনেক কোনো কিছুতে কাজে মন বসাতে পারি না। বাসার মধ্যে সারাক্ষণ একা একা থাকি। যতক্ষণ থাকি ততক্ষণ ওইসব কথা মনে পড়ে, আগে দিনগুলোর কথা। কিভাবে আমি এইসব শাঁখা সিঁদুর আমি খুলবো আমি জানি না। ওর জন্যই তো সবকিছু। আমরা শেষ পর্যন্ত একই কথা বলে যেতে চাইনি। আপনি যে জায়গাটায় আছেন সেই জায়গাটা থেকে একজন মানুষ হয়তো বোঝাটা খুব কঠিন, কিন্তু আপনার মতো একজন শিক্ষিত মানুষ, আপনার মতো একজন যে একজন শিক্ষিকা এবং যে একজন শিক্ষক এবং একই সাথে যে এত বড় এডুকেশন নিয়েছে এবং যে ছেলেটাকে সে এত বেশি লাভ করে, সেই ছেলেটা তার জীবনে এইভাবে লুকোচুরি খেলছে, সেই ছেলেটার জন্য সে জীবনটাকে নষ্ট করে দিবে, এটা একেবারেই অন্যায়, চরম অন্যায়। এবং আজকে আপনাকে লাখ লাখ মানুষ শুনেছে, রেডিওতে হাজার হাজার মানুষ আপনাকে শুনেছে। আমার মনে হয় যে এই হাজার হাজার শিক্ষিত মানুষ যারা আছেন বা শিক্ষিত মেয়ে যারা আছেন তারা কিন্তু আপনাকে কোনোভাবেই ক্ষমা করতে পারবেন না। আমার কিচ্ছু করার নেই বাবা ভাইয়া, আমি একটা জায়গাতেই ধরা। আমি প্রথমেই বলে দিয়েছি, আমার বাবা মার জন্য যতটা না আমার কষ্ট হয় তার জন্য আমার কষ্ট হয়। ওর কিছু হলে আমি কোনোদিনও সবসময় আপনার সাথে যোগাযোগ থাকবে। আপনি অনেক ভালো থাকবেন।